পর্যন্ত টাকা দেওয়া শুরু করেছিল আমরা, তাদের পোস্টিং এর জন্য পুলিশরা টাকা দেওয়ার। স্যার, আপনি কি আলাপন বন্দ্যোপাধ্যায় এবং সুরজিৎ কর পুরকাস্তর কথা বলছেন? আজ জুলাই মাস, আজ থেকে ঠিক 27 বছর আগে কার্গিল যুদ্ধে প্রাণ হাতে করে তিনি লড়ছিলেন শত্রুদের সঙ্গে। আমার সামনে ঠিক উঠলো আর মিনিট 5 পর ভাপ আওয়াজ হলো, বডিটা পড়ে গেল। এবং বডিটা যেখানে পড়লো আমরা সকাল অবধি বডিটা তুলতে পারলাম না, কারণ গুলির মানে বর্ষা হলো। তারপর সৈনিকের জীবন ছেড়ে, যোদ্ধার জীবন ছেড়ে তিনি যোগ দেন বাংলার রাজনীতিতে। রাজনীতিতে যোগ দেওয়ার পর ঠিক কি দেখলেন তিনি? আমি আপনাকে একটা ছবি দেখাই। আমি মানে ওই সময় 2019-এ কারোর ক্ষমতা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়কে বালি নিয়ে কথা বলে। ডিএম এটা আমার কাছে বলেছিল বলে ডিএম এর বাড়িতে বোম মারা। সেই নামটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? এগুলো যখন আমরা দেখাই, মুখ্যমন্ত্রী প্রথমত এই পেপারগুলো আমাকে ছুঁড়ে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছুঁড়ে ফেলে দিলেন। অনেকে শুভেন্দু বাবুর নামে মিথ্যে অভিযোগ লাগায়, উনি নাকি উপমুখ্যমন্ত্রী হতে চাইছিলেন অথবা মুখ্যমন্ত্রী হতে চাইছিলেন, তাই দল ছেড়ে দিচ্ছে। এটা একদম সম্পূর্ণ মিথ্যা। যেখানে যেখানে বিগত দিনে একটা কমিউনিটি যখন জোর বাঁধে না, তার মানে আমাদের মারবে, আমাদের কেটে ফেলে দেবে, আবার একটা গ্রেট ক্যালকাটা কিলিং করবে। জয় হিন্দ স্যার। প্লিজ কাম। আবার চলে এসেছি, কেমন আছেন? খুব ভালো, প্লিজ কাম। ওকে। হ্যালো স্যার। হাই। কেমন আছেন? বাস ফার্স্ট ক্লাস, A1। ওকে, সো আগের দিন আমরা যখন এসেছিলাম আপনার কাছে, তখন আমাদের ইন্টেনশনটা একটু অন্যরকম ছিল। আমরা একজন যোদ্ধা, একজন সৈনিককে তার গল্প জানতে এসেছিলাম, আর আজকে আমরা এসেছি কিন্তু রাজনীতিক দীপ্তাংশু চৌধুরীর কাছে। রোশনি, সোলজার ইজ অলওয়েজ আ সোলজার, ঠিক আছে? আমি কোনো মতেই কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, পলিটিক্যাল। আমি মনে করি যারা পলিটিশিয়ান, যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তারা ছাত্র রাজনীতির থেকে উঠে আসা যারা, তাদের প্রকৃতপক্ষে একজন রাজনৈতিক। আজকাল অবশ্য অনেকে ঢুকে পড়ে বিভিন্ন দিক দিয়ে, তারা রাজনীতিটা সমাজ চর্চা সমাজের জন্য না করে ব্যক্তিগত দিকে হয়। আমরা প্রফেশনাল, রোশনি, তো আমরা উই হ্যাভ বিন আ পার্ট অফ লার্জার কন্টেস্ট। সেইখানে রাজনীতি তো সবসময় সব বিষয়ে থাকবে, কিন্তু আমাদের মতন যারা আসে, স্পেশালি ইফ ইউ সি ব্যুরোক্র্যাট যারা আসেন, অথবা আর্মি অথবা পুলিশ, দে আর অল প্রফেশনালস। তারা আসে একটা সময়ের পর, ল্যাটারালি আসে এই রাজনৈতিক যে একটা প্রথা চলে তার সঙ্গে যুক্ত হতে। বিশেষ করে আরো ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ যারা রাজ্য, অঙ্গরাজ্য, যেমন পশ্চিমবাংলা আমরা যেখানে বসে আজকে আপনি ইন্টারভিউ নিচ্ছেন, অথবা ভারতবর্ষ, তাকে আরো কিরমভাবে এগিয়ে নিয়ে যাওয়া শক্তিশালী করা যায়। নেশন ফার্স্ট এই পলিসিতে আমরা বিশ্বাস করি, এবং আমি যে রাজ্যে জন্ম নিয়েছি সেই রাজ্য যেন আরো শক্তিশালী হোক, এগিয়ে বাংলা যেন প্রকৃতপক্ষে এগিয়ে বাংলা হোক। শুধু অ্যাডভার্টাইজমেন্টের জন্য টিভিতে আর বিভিন্ন সংবাদ মাধ্যমে অথবা গণমাধ্যমে এগিয়ে বাংলা, তার সঙ্গে হাজার হাজার কোটি খরচা করলাম এগিয়ে বাংলা, কিন্তু আমার যারা নিপীড়িত মানুষ, যারা এই ঝাড়গ্রাম অথবা রাঢ়বাঙ্গে আছে, তারা সেইখানেই পড়ে আছে যেখান থেকে ওদের জীবন শুরু। হয়তো 19-20 ঠিক হয়েছে, অত রাস্তা, কিছু ইনফ্রাস্ট্রাকচার ঠিক হয়েছে, তাদের দৈনন্দিন জীবন ঠিক হয়নি, এখনো জীবনযাত্রার মান কোনো একই রকম ভাবে উন্নত হয়নি। কারণ আমরা তো আজকে প্রায় 75 বছর স্বাধীনতা ক্রস করেছি, তো একটা জায়গায় আজকের দিনও আমাকে SC ST OBC তার রিজার্ভেশন রাখতে হচ্ছে। আমি যেটা আপনার প্রশ্নে ঘুরে আসি, আমি এসেছিলাম একদম আপনাকে অ্যাপ্রোচ করেছিলেন। একদম অ্যাপ্রোচ করাটা ঠিক আমাদের সঙ্গে একটা জানাশোনা ছিল, তিনি আহ্বান জানিয়েছিলেন যে আমার সঙ্গে কাজ করুন। তো আমি সেই আহ্বানে ওনার সঙ্গে যাওয়া, এবং আমার সঙ্গে আরেকজন গেছিল সেই সময়, অর্থনীতিবিদ ডক্টর সুপর্ণ মৈত্র, তিনিও আমার সঙ্গে সেই একই মিটিংয়ে আমরা ওই দুজনে যাই। এটা সালটা কত ছিল? এটা 2017-র শেষের দিকে। 2017 শেষে। আচ্ছা স্যার, এবার আপনাকে আমি একটা বাইট দেখাবো। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবে আমি তো সবটাই জানি। টিভির পর্দায় যখন আপনি এই বাইটটা শুনছিলেন, তখন নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করলো না যে কেন এই দলটায় জয়েন করেছিলেন?
তো এটা তো এই কদিন আগের ঘটনা। আমি তো ছেড়ে দিই হচ্ছে 19শে ডিসেম্বর 2020। এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিদনাপুরে যেদিন ছেড়েছিলেন, একই সময় আমি এই দলটা এবং সরকার, আমি দলে তো খুব একটা ছিলাম না, সরকার থেকে আমরা সরে যাই। এবং যারা যারা শুভেন্দুবাবুর সঙ্গে ছেড়েছিল তাদের মধ্যে আমি এবং শুভেন্দুবাবু ছাড়া যারা দুজনে পোস্ট হোল্ড করছিলাম, অ্যাপয়েন্টমেন্ট হোল্ড করছিলাম, বাকিরাও ছিলেন, এমএলএ কিছু ছিলেন, পঞ্চায়েতে ছিলেন, কিন্তু যারা সরকারে সরাসরি ছিল আমরা এই দুজনে ছিলাম। একজন ছিলেন শুভেন্দুবাবু, যিনি মন্ত্রী ছিলেন এবং বিভিন্ন দফতরের দায়িত্বে ছিলেন, এবং তার সঙ্গে উনি কয়েকটা জেলার অবজারভার ছিলেন, এবং আমিও শুভেন্দুবাবুর সঙ্গে বাঁকুড়ার কো অবজারভার ছিলাম, একই সঙ্গে উনি আমার অবজারভার ছিলেন। আমি পশ্চিম বর্ধমানের অবজারভার ছিলাম, তখন আসানসোল এবং দুর্গাপুর, এবং তার সঙ্গে পুরুলিয়া দেখতাম, এবং এটা হয়ে গেল রাজনৈতিকভাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি এই ধরনের মন্তব্য করছেন, এটা কোন ধরনের রাজনীতি? না, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন, তখন তো উনি মুখ্যমন্ত্রী, মানে এই দায়িত্বহীন বক্তব্য, এবং আমি বলি এটা অ্যান্টি ন্যাশনাল, ইট ইজ টোটালি, মানে এটা রাষ্ট্রবিরোধী কথাবার্তা। আমাদের দেখুন, যে বিপাক্ষিক যেসব রিলেশনশিপ আছে, সেটা বাংলাদেশ হোক, নেপাল হোক, শ্রীলঙ্কা হোক, সেটা তো একটা বড় মাত্রায় থাকে, সেটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ছাড়া জেনারেলি এটাতে কারোর কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলা উচিত নয়। এটা স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারে, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স যিনি আছেন আমাদের বিদেশমন্ত্রী, তিনি বলতে পারেন, কিন্তু সেখানে একটা অঙ্গরাজ্যর বলছেন আমাদের নিজের রাষ্ট্রকে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা, রাষ্ট্র বিরুদ্ধে এই কথা, উসমান হাদির কথা আমরা প্রত্যেকেই জানি, এবং তাকে কে মেরেছে এমন ভাবে বলা হচ্ছে যেন মানে ভারতবর্ষ রেডি করে দিয়েছিল এমন কাউকে তার আগে উসমান হাদিকে মেরেছে, এবং সরাসরি আমাদের কেন্দ্রের দিকে আঙুল তুলছে একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী। এটা মনে হয় দায়িত্বহীন শুধু নয়, এটা হচ্ছে অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা। এটা কেউ দিতে, এবং দুটো রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ এবং ভারতবর্ষ যে এখন একটা সূক্ষ্ম একটা রিলেশনশিপ, বিপাক্ষিক রিলেশনশিপের মধ্যে আমরা যাচ্ছি, এটা কিন্তু আরো গভীরতম, এটা খারাপ হয়ে যেতে পারে। এবং এটা তো যুদ্ধকে একেবারে উস্কানি দেওয়া, এই উস্কানিমূলক কথা এবং ভারত বিরোধী কথা, আমার মনে হয় প্রত্যেককে আরো দায়িত্বশীল হিসেবে কথা বলা উচিত। উনি তো একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই দেশ বিরোধী কথা একাধিকবার হয়েছে। আপনি যদি রোশনি দেখেন যে শুধু উসমান হাদির কথা না, একবার আপনার মনে থাকবে আমাদের একটা এক্সারসাইজ চলে, সামরিক বাহিনীর এক্সারসাইজ চলে, ইমপ্রেসমেন্ট অফ ট্রাকস। আচ্ছা, যখন যুদ্ধে যায়, যখন যুদ্ধ হয়, যদি একটা অপারেশনে, তখন ইমিডিয়েটলি তো সমস্ত যে জিনিস যাবে সেই আমাদের ট্রাকে তো হয় না, তখন সিভিল ট্রাক আমাদের হায়ার করতে হয়। সেই একটা এক্সারসাইজ চলছিল এই সেকেন্ড হুগলি ব্রিজের ওপরে, ঠিক নবান্নর নিচে। তখন কিছু ইউনিফর্ম সোলজার ইমপ্রেসমেন্ট অফ ট্রাক করছিল, ইমপ্রেসমেন্ট অফ সিএইচটি বলি, সিভিল হায়ার ট্রান্সপোর্ট, সিএইচটি। উনি কি ভাবলেন, তাকে খবর দেওয়া, উনি কিছু ভাবলেন না, তাকে বলা হলো আপনার বিরুদ্ধে, তখন কেন্দ্রের সঙ্গে এবং এই অঙ্গরাজ্য পশ্চিমবাংলা কোনোদিনই ভালো ছিল না, যে কংগ্রেস থাকুক অথবা বিজেপি থাকুক, মানে কোনোদিন সম্পর্কটা ভালো ছিল না। হঠাৎ তার কানে কেউ দিয়ে দিল যে ইন্ডিয়ান আর্মি ওনার বিরুদ্ধে কু করছে। একটা ইন্ডিয়ান আর্মি অঙ্গরাজ্য বিরুদ্ধে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কু করছে, মানে এটা একটা হাস্যকর ব্যাপার। কিন্তু উনি ওটা মানলেন, উনি বলে দিলেন যে আমি উঠবো না, আমার বিরুদ্ধে কু করা হচ্ছে। ইন্ডিয়ান আর্মি কু যদি অ্যাটল করে, মানে ভারতবর্ষে ইন্ডিয়ান আর্মির ইথোস, ইন্ডিয়ান আর্মির ইন্টিগ্রিটি, ইন্ডিয়ান আর্মির যে হায়ারকি অ্যান্ড লেগাসি, এটা চিন্তাই করা যায় না, কারণ অলওয়েজ সিভিলিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের নিচেই ইন্ডিয়ান আর্মি একটা কনস্টিটিউশনাল বডি, সেটা কাজ করে। ইট ইজ অ্যান ইনস্টিটিউশন উইচ ইজ আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তারা বলছে যে একটা অঙ্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা নাকি কু করছে। কু পাকিস্তানে হয়, কু বাংলাদেশে হয়েছে, কিন্তু ভারতবর্ষে কু হবে সেটা কেউ কল্পনা করতে পারে না। মানে আর্মি ইজ সো ডিসিপ্লিন, ইন্ডিয়ান আর্মি, তারা এই ভারতবর্ষে ওনার রাজ্যে 4270 কিলোমিটার ইন্ডো বাংলাদেশ বর্ডার, বিএসএফ, তার পেছনে আর্মি, তারা গার্ড দিচ্ছে, মানে বর্ষা হোক, দুর্যোগ হোক, রোদ্দুর হোক, তারা সেখানে তৈনাত আছে।
এই ইন্টারন্যাশনাল বোর্ডে, তাদের বিরুদ্ধে এই কথা, মানে নিজের ইনস্টিটিউশন, আপনি খাগড়াগড় ব্লাস্ট চলে যান, এক্স্যাক্টলি খাগড়াগড় যখন ব্লাস্ট হচ্ছে বলছে কে করেছে, রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং র, যে ভারতবর্ষকে রক্ষা করছে। বিভিন্ন এক্সটার্নাল এজেন্সি যারা ভারতবর্ষকে বিখণ্ড করতে চায়, ভেঙে দিতে চায়, বিভিন্ন রকম ভাবে প্ল্যান করছে ভারতকে কিভাবে নিকৃষ্ট ভাবে অ্যাটাক করা যায়, সেটা র খবর দিচ্ছে, নষ্ট করছে। সেই রকে বলছে যে খাগড়াগড় যেখানে নিজের মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের লোকের এর মধ্যে ইনভলভমেন্ট আছে, সিমির ইনভলভমেন্ট আছে, এবং কিভাবে অনুপ্রবেশকারীরা ঢুকছে, জঙ্গিরা ঢুকছে এবং একটা সেফ প্যাসেজ পেয়ে যাচ্ছে এবং জঙ্গিদের জন্য এটা একেবারে সেফ তো হেভেন হয়ে এটা নিয়ে যাচ্ছে। তো অনেকবার কথা, মানে এর থেকে দুঃখজনক কথা কিছু হয় না যে আমাদের পশ্চিম বাংলায় 2217 কিলোমিটার ইন্ডো বাংলাদেশ বর্ডার, এক্স্যাক্টলি ঠিক আছে, সেখান থেকে বিভিন্ন জায়গায় একটা 540 কিলোমিটারের বেশি এই কাঁটা তার বেড়া দেয়া ছিল না। এবং আপনি দেখুন যে সরকার পরিবর্তনের পর 2 সপ্তাহের মধ্যে জমি হ্যান্ডওভার হয়ে গেল এবং অলরেডি ওখানে এখন কাঁটা তার লাগানো হচ্ছে, একদম বিভিন্ন বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট করা হচ্ছে। কি এইটা কি 3 বছর 4 বছর আগে করা যেত না, অথবা 15 বছর আগে করা? এটা তো রাষ্ট্রীয় সুরক্ষা, ইট ইজ আ ন্যাশনাল সিকিউরিটি। এক্স্যাক্টলি এটা তো আমার আপনার কথা না, এটা ভারতবর্ষের ব্যাপার, নেশন ফার্স্ট। সেই নেশনের, এই যে রাষ্ট্রের একটা অঙ্গরাজ্য, তার মুখ্যমন্ত্রী রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে বলতে আমি 540 কিলোমিটার দেবো না, ল্যান্ড হ্যান্ড ওভার করা যাবে না। সেই ল্যান্ড ওভার 14 দিনের মধ্যে এখনকার যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু হ্যান্ড ওভার করে দিল। ইচ্ছে থাকতে হবে, নেশন ফার্স্ট পলিসিতে চলতে হবে এবং ভারতকে ভালোবাসতে হবে। আমার নিজের রাষ্ট্রকে যদি আমি ভালো না বাসি, তাহলে এই রশ্মি প্রশ্ন উঠবে, হাদিকে কে মেরেছে? ভারত মেরেছে। আমি বেড়া তার লাগাতে দেবো না, আর্মি আমার বিরুদ্ধে কু করছে, অথবা আর্মি আমাকে দেখে সব ভয় পেলে। এই আপনি কিছুদিন আগে দেখবেন ময়দানে বসেছিল, তারপরে যে মঞ্চে বসে মঞ্চ খুলছে না, তো মঞ্চ খুলতে আর্মি, এটা আর্মি ল্যান্ড, A1 ডিফেন্স ল্যান্ড, আর্মি খোলার জন্য, মঞ্চ খোলার জন্য লোক পাঠিয়েছে। এটা দিল্লির থেকে অর্ডার পেয়েছে, আর্মি গোজ বাই দ্য কমান্ড, তো অর্ডার পেয়েছে, খুলতে গেছে, সেখানে উনি এসছেন, খুলতে দেবে না। তাকে দেখে সম্মান জানিয়ে, যারা ইউনিফর্ম সোলজার, উই আর অল রান বাই ডিসিপ্লিন, ইন্টিগ্রিটি, একটা সিএমএলএ কি করবে? সরে দাঁড়াবে, বলছে আমাকে দেখে সব দৌড়ে পালিয়ে গেল। আর্মি যদি কোনো মুখ্যমন্ত্রীকে দেখে দৌড়ে পালিয়ে যায়, এই দেশকে যারা লাইন অফ কন্ট্রোল, জম্মু কাশ্মীর, ইন্টারন্যাশনাল বর্ডারে 12 মাস 30 দিন রোদ্দুর, বরফ, জঙ্গল, লিচ, তার রক্ত চুষে সেখানে দাঁড়িয়ে আছে, ভারতের ইন্টিগ্রিটি, ভারতের ইন্টারন্যাশনাল বর্ডারের ইন্টিগ্রিটি, ভারতের লাইন অফ কন্ট্রোলের ইন্টিগ্রিটি জীবন দিয়ে দিচ্ছে, তারা একজন মুখ্যমন্ত্রী থেকে পালিয়ে যাবে? মানে ওনার উচিত যে উনি পাকিস্তান আর্মির কথা বলছেন, না বাংলাদেশ আর্মির কথা বলছেন, না ভারতবর্ষের কথা বলছেন। মানে ওনার ভাবা উচিত ছিল উনি কি পার্ট অফ ইন্ডিয়া, নাকি ইনি পাকিস্তানের বিরুদ্ধে? আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ঘনিষ্ঠ ছিলেন, একদম কাছের মানুষ ছিলেন, তো আপনার সাথে এই ব্যাপারে কখনো কথা হয়নি? আপনি কোনো উপদেশ দেননি? আমি উপদেশ ওনাকে দেওয়াটা বিরাট মুশকিল, কারণ আমি কেউ দিতে পারে না, উনি সব জানেন। আপনি তো উপদেষ্টা ছিলেন। আমি উপদেষ্টা ছিলাম, আমার মতন আরো উপদেষ্টা প্রচুর জন ছিলেন, অনেক আমলা ছিলেন উপদেষ্টা, তারা কিন্তু আমরা তো আঘাত প্রত্যাঘাত, আমরা আঘাত প্রত্যাঘাত না বলে উনি যে জায়গা থেকে এই দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির আওয়াজ সবচেয়ে আগে, এখন অবশ্য অনেককে দেখবেন যে তৃণমূল পার্ট বি, পার্ট সি, নানা রকম সব কথাবার্তা বলছে, বালিশ তৃণমূল নাকি সব অনেক কিছু হচ্ছে। যদি সেই দিন আমরা তো জানতাম না যে বিজেপি আসবে 2020-তে 19শে ডিসেম্বর, আমরা জানতাম না যে 2026-এও আসবে, কেউ আমি এক্সপেক্ট করি না। আমি ভেবেছি এত জিতবে না, আমরা তো পাখি নিয়ে বসে আছি যে বিজেপি জিতে যাবে, জানতাম না। এবং এই রকম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু হ্যাঁ, একদম আমরা সেদিন বেরিয়ে এসেছিলাম যে প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে আমরা বলেছিলাম এটা হবে না। এবং কেন বলেছিলাম? কারণ আমি একটা সিস্টেম তৈরি করেছিলাম 2018-এ, 2018 শেষের দিকে, গ্রিভেন্স এন্ড মনিটরিং সেল, চিফ মিনিস্টার অফিসে। ওকে, সো গ্রিভেন্স সেল হচ্ছে একটা আর্কিটেকচার তৈরি করা হয়েছিল, 3 স্টেজ আর্কিটেকচার, যেটা আমি বললাম সবচেয়ে যে দুর্বল মানুষ, যার কাছে বিভিন্ন প্রকল্প পৌঁছচ্ছে না, যে নিপীড়িত, যে বঞ্চিত মানুষ, যারা এই রাঢ়বঙ্গে অথবা উত্তরবঙ্গে আছে, যাদের কেউ খেয়ালই রাখে না,
তারা যে পাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় 14 তলায় বসে তো জানতে পারতেন না। তো একটা তো সিস্টেম হবে। আপনি বুঝুন 2018 অব্দি পশ্চিমবাংলা 2011 সরকার এসে 18 অব্দি কোনো সিস্টেম নেই যে আমি বলবো যে আমি এটা পাচ্ছি না, আমার এটা অসুবিধা, আমার থেকে ঘুষ চাইছে, আমার থেকে টাকা চাইছে, আমি বাড়ি যদি চাই আমাকে তাকে 20,000 টাকা দিতে কোনো রকম অ্যাক্সেস ছিল না, there was no access. So when I came in, তো আমি বললাম যে, এবং একটা ডিবাকেল হলো 2019 আপনি জানেন যে 18টা সিট বেরিয়ে গেল, আগে 32টা সিট ছিল, সেখানে তৃণমূল নেমে এলো, 18টা সিট বিজেপি পেয়ে গেল। সেই ঝাটকাটা খেয়েছিল উনি, তখন বুঝতে পারলেন যে নিচে এবং তার কাছে একটা বড় ফাঁক রয়ে গেছে, সেইখানে কথাগুলো পৌঁছেছেন। আমি ওনাকে বলেছিলাম, আমি আজকে এই কথাগুলো বলছি, বেশি বলতে চাই না, কারণ আজকে তৃণমূল টিম বি অনেক রকম কথা বলছে, বিলম্বিত তাদের বুদ্ধি উদয় হয়েছে, তাদের এখন নানা রকম কথা গণমাধ্যমে পাবেন, এই ভালো না, কারোর শরীর খারাপ হচ্ছে, জ্বর এসে গেছে, ভাল লাগছে না কাজ করতে, যে কেউ যাকে প্রেসিডেন্ট করছে তারপরে দিনই রেজিগনেশন পাঠিয়ে দিচ্ছে। কিন্তু আজকে যদি তৃণমূল জিততো, এরা কেউ যেত? এখানে 42 তৃণমূল, অন্য তৃণমূল, আর একটা কি এনসিপিআই না কি হয়েছে, তারা কি আলাদা হতো? এই প্রশ্ন চিহ্নটা আমি রয়ে গেলাম। তারা তো আমি দেখেছি তারা দিদি 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 কি অভিষেক ব্যানার্জি সেনাপতিত্ব এবং দিদির নেতৃত্বেই আমরা সবাই, এই কথাটা শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গেছিল পশ্চিমবাংলা 10 কোটি মানুষের, কান বাজছিল সবার। এরাই একই লোক, সেনাপতিত্ব আর নেতৃত্ব, সেনাপতিত্ব নেতৃত্ব, বুক ফুলিয়ে বলতে। যাই হোক, আজকে তাদের অন্যরকম চেহারা, অন্যরকম মুখ, আপনারা সবাই দেখছেন, হাসছেন। আমি এর মধ্যে আর একটা কথা, আমি ওটাই ফিরে আসছি। মানে 8 কোটি যারা নিয়েছে, 8 কোটি টাকা, এই ধরুন ছোট ছোট পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, তাদের বেদরক দেখছেন ডিম মারছে, হ্যাঁ বেদরক, রাস্তা যেখানে ডিম, শুধু ডিম ছোড়া হচ্ছে, 8 কোটি। এবং যারা 800 কোটি টাকা কামিয়েছে তারা কিন্তু সবাই কোলে বসে আছে। তো এইটা পশ্চিমবাংলার মানুষ, আবার আমি বলছি, কারণ আমরাই তো দেখাবো, আমরা তো গণতন্ত্রের একটা আমাদের প্রতীক, আমাদের একটা আঙুলের জোর, কারণ আমরাই। আপনি কি একটু নাম বলতে চাইবেন? না, আমি বলছি যে 800 কোটি টাকা যাদের বসিয়ে রেখেছে কোলে, এইটা বোধহয় যারা এই বিজেপিকে এই পরিবর্তন নিয়েছে, না প্রত্যাবর্তনই ভালো ছিল। যদি 800 কোটির লোকই তো চালাচ্ছিল, যারা 800 কোটি, 1000 কোটি, 1500 কোটি যাদের সম্পত্তি, যাদের যারা আজকে একটা টিম বি হয়ে বসে আছে, আমি তো বলে দিচ্ছি টিম বিতে সবাই 800, 1800 কোটি, 2000 কোটি, সবাই আরো বেশি আছে। আমি বললে একদম অন্দর থেকে আপনি দেখেছেন। আমি টিম বির কথা আজকে বলছি, আজকে টিম আমি তৃণমূলের অন্দর দেখেছি, আমি তো মমতা আমি তাই বলছি যে 8 কোটিতে ডিম আর 800 কোটি কোলে, এটা কিন্তু বাংলার মানুষ ভালো চোখে নিচ্ছে না। যারা কোর বিজেপি তাদের সঙ্গে তো আমার আলাপ দীর্ঘদিনে, আমি তো এই 2021 অথবা 2016, 2018 বিজেপি না, আমি তার অনেক আগে। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তো আপনি ঘনিষ্ঠ ছিলেন। একদম, আমি ঘনিষ্ঠ ছিলাম, সবই ঠিক, কিন্তু এই যে কোলে বসাচ্ছে কারা, আমি তো বলতে পারবো না, আমি তো জানি না যে শুভেন্দুবাবু বসাচ্ছেন না দিল্লির থেকে অর্ডার আছে না অন্য কেউ বলছে। এই কোলে বসানোটা আমরা পছন্দ করছি না। আচ্ছা, কোলে বসানো। আর একটা আপনি বলছে আমরা এনডিএ কে সাপোর্ট দেবো, একটা 20টা এমপি সাইন করে দিয়েছে। এতদিন কেন সাপোর্ট দেয়নি? এতদিন কেন বলেনি? ওনারা তো 15 বছর এমপি ছিলেন, 3 বারের এমপি, কেউ 4 বারের এমপি, ঠিক আছে? সেই এমপিরা এতদিন কেন ওনারা বলেননি যে আমরা এনডিএ কে সাপোর্ট দেবো? অথবা ওনাদের এত বিরক্ত হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের মানে জীবন প্রায় শেষ করে দিয়েছে, ওনারা নিঃশ্বাস নিতে পারছিলেন না, তখন কেন ছেড়ে চলে যাননি? একটা যুবনেত্রী, একদম আমি দেখছি যে মাঝে মাঝে আমি টিভিতে যখন দেখতাম এক যুবনেত্রী না মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছে, আমি গুলি ফেলতাম। এরা একজন যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতনই সামনে হাঁটতো, অথবা স্টেজে বাঘিনীর মতন ঘোরাফেরা করতো। ফলো টিভিতে দেখে ফলো করা যায় খুব ভালো, সেই চরিত্রটাকে নিজের মধ্যে নিয়ে নিয়েছে। কিন্তু উনি তো মমতা বন্দ্যোপাধ্যায় নয়। সাদা চটি আর সাদা শাড়ি পরলে একটা বড় টিপ সেটা লাগাতো, সেটা আমি এটা বলে ফেললাম, যাই হোক, সে তো মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে না। কিন্তু সে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন অ্যাক্টিং করেছিল, সবাই ভেবেছিল অ্যাক্টিং এ মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে, ঠিক আছে? তো অ্যাক্টিং, এই যারা 42 তৃণমূল অথবা এনসিপিআই অথবা এনি তৃণমূল বি, দে আর ভেরি গুড অ্যাক্টার্স, এদিকেও ভালো অ্যাক্টিং করছে, এদিকেও ভালো অ্যাক্টিং করছে। কিন্তু বাংলার মানুষ তো টিভি দেখছে অথবা পর্দায় দেখছে, ওরা তো মানে যারা বেস্ট অ্যাক্টার তাদের সিনেমায় টিকিট কেটে তারা যাবে।
দেবের সিনেমায় টিকিট কেটে যাবে, অমিতাভ বচ্চন সিনেমায় টিকিট কেটে যাবে, কিন্তু এই যে টিম বি অ্যাক্টার অথবা এই যে 20টি এমপি, তাদের অ্যাক্টিং মোটেই ভালোবাসছে না। আচ্ছা, আপনি যখন ছিলেন তৃণমূলের অন্দরে, আপনি তো তাদেরকে ভীষণ কাছ থেকে দেখেছেন, আপনার কি মনে হয়েছিল যে এরা এরকমই দল বদলু? না, তখন তো আমাদের বলেছিল, যখন আমরা ছেড়ে দিই তখন শুভেন্দু অধিকারীকে, যারা আজকে শুভেন্দু অধিকারীর সকাল থেকে বিকেলে গুণগান গাইছে, কীর্তন বাজাচ্ছে, তারাই শুভেন্দু অধিকারীকে বেঈমান বলেছিল, তারাই শুভেন্দু অধিকারীকে গদ্দার বলেছিল। আমি একদম ক্যামেরার ওপর বলছি, তারাই, এই প্রত্যেকটা লোক, এই যে লিডার অফ দ্য অপোজিশন হোক, যে মানে আমাদের অ্যাসেম্বলিতে অথবা অন্যান্য যারা নেতৃত্ব হোক, যারা আজ এত তাদের কথাবার্তা আমরা সব শুনতে পাচ্ছি তৃণমূলের বিরুদ্ধে, তারা তো শুভেন্দু অধিকারীকে সকাল থেকে বিকেল চোর বলেছে, গাদ্দার বলেছে, বেঈমান বলেছে, মির্জাফর বলেছে, এবং একদিন না একাধিক, বিগত 5 বছর প্রত্যেক দিন শুভেন্দুবাবু শুনেছেন এটা। কিন্তু সেই জায়গায় তাদের এখন বিলম্বিত বুদ্ধি উদয় হলো এবং বলছে যে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে থাকতে পারতাম না। তারা দে হ্যাভ এনজয়েড অল ফ্রুটস অফ পাওয়ার, অল ফ্রুটস অফ পাওয়ার, গাড়ি, বাড়ি, টাকা, ঐশ্বর্য, সিকিউরিটি, 5 স্টার লাইফ এবং কোটি কোটি টাকা। এই যে দুর্নীতি হয়েছে, এই যে সমস্ত জায়গায় যে হাত দিলেই একটা তো সেটা কি শুধু এই কাউন্সিলর আর ওই পঞ্চায়েত প্রধান করেছে? তাদের ডিম মারছে, তাদের ডিম মেরে ডিম। আজকে যদি ওই কি সানডে হার খাও আন্ডে না একটা কি ছিল, তো যিনি এটা করেছেন, হি উড হ্যাভ বিন ভেরি প্রাউড। এখন আর ডিম কেউ খাচ্ছে না, ডিম মারছে, মানে এত প্রোডাকশন ডিমের যে গরিব মানুষের এই 8 টাকা ডিম খেতে পাচ্ছে না। কিন্তু আপনি দেখুন, মানে অজরে যেখানে যাচ্ছেন ডিম, শুধু ডিম মারছে, শুধু ডিম মারছে। তো দিস ইজ অলসো নট আ কালচার। আমি হয়তো এটা খুব মজা করে বলছি, আপনারা হাসছেন অনেকে, বাট দিস ইজ নট দ্য কালচার অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবাংলার এটা কালচার নয়, ঠিক আছে? সে নব্য বিজেপি হতে পারে, সে পুরনো বিজেপি হতে পারে, সে সাধারণ মানুষ হতে পারে, আপনার ওপর রাগ আছে, রাগ জমানো, সেটাও তার বহিঃপ্রকাশ হচ্ছে ডিমের মাধ্যম দিয়ে, ডিমের কুসুমের মাধ্যম দিয়ে। বাট দিস ইজ নট হোয়াট বেঙ্গল ওয়ান্টস টু সি। আমরা ডেভেলপমেন্ট দেখতে চাই, আমরা ব্রেন ড্রেন দেখতে চাই না, আমরা আনএমপ্লয়মেন্ট যেখানে হয়েছে সেখানে এমপ্লয়মেন্ট দেখতে চাই, আমরা ইন্ডাস্ট্রি আসতে দেখতে চাই, এবং আমি যেটা প্রথমে শুরু করলাম, যারা বঞ্চিত নিপীড়িত মানুষ তারা যেন উঠে আসতে পারে এবং সঠিক যে প্রকল্প যারা হাতে পায় তারা যেন পেতে পারে। এগুলো ছিল না। আপনি যেটা বললেন, আমি আবার ফিরে আসি, যখন আমি উপদেষ্টা ছিলাম এই গ্রিভেন্স এন্ড মনিটরিং সেলে 2019-এ, আজকে যেটা 2021-এ আপনারা দেখছেন, বিভিন্ন, সে পার্থ চট্টোপাধ্যায় হোক, 2021 থেকে 2026 এই বিভিন্ন যে স্ক্যাম গুলো উঠে আসছে, যে সময় আমরা সবথেকে বেশি দুর্নীতির খোঁজটা পাচ্ছি, এসএসসি স্ক্যাম দেখছেন, হায়ার এডুকেশনের স্ক্যাম দেখছে, এগুলো তো কমপ্লেনে আসতো। এবং আপনি একজন শিক্ষক, আপনি পরীক্ষায় বসবেন এবং আপনার থেকে টাকা চাইছে। আর একজন, উনি যিনি ক্যামেরার পেছনে বসে আছেন, উনি একটা বাড়ি পাবেন, তার থেকে পঞ্চায়েত প্রধান 20,000 টাকা চাইছে। আর একজন উনি আছেন, উনি বলছেন যে আমি রেশনে 200 গ্রাম করে, যে রেশন ডিলার 200 গ্রাম চাল কেটে নিচ্ছে। এরা গরিব মানুষ, হ্যাঁ, তার থেকে প্রত্যন্ত গ্রামে, ছেঁড়া শাড়ি, সে লাইনে দাঁড়িয়েছে কি 8 কিলো না 7 কিলো এই ফ্রি রেশন দেবে, বাড়িতে 3 জন আছে, 24 কিলো চাল পাবে। তো তার 200 গ্রাম করে প্রত্যেক মানুষের কার্ড থেকে চাল কেটে নিচ্ছে। কমপ্লেনগুলো পেয়েছে। আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে দাঁড়িয়ে একবার না একাধিকবার বলেছি, এই আপনি যে 200 গ্রাম চাল আপনার ডিলার দিচ্ছে না, এটা আপনি দিচ্ছেন না, কিন্তু আপনি তো দিয়ে দিয়েছেন, ডিলার দিচ্ছে না। সেই 200 গ্রাম চাল কিন্তু আপনার একটা ভোট চলে যাবে। 200 grams of rice যেটা উনি পাচ্ছেন না চাল, ইজ ইকুইভ্যালেন্ট টু 1 less vote। এটা 2019-এ বলেছে, আজকে না। আচ্ছা আচ্ছা। পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় আমায় এবং ডক্টর সুপর্ণ মৈত্র নাম নিলাম। আচ্ছা। ওনারা ডেকে বলেছেন, যেভাবে আমার কাছে নাম আসছে, এসএসসি কমিশনে তার নাম আসছিল, আপনারা একটু গিয়ে বলুন যে নামটা পাঠাচ্ছে, এই যদি নাম পাঠায় আমরা কিন্তু আমাকে কিন্তু জেলে যেতে হবে। এটা বলেছেন 2019-এ, 2018-এ। আচ্ছা। এটা 2018-এ বলেছেন। তো এইভাবে এই কথাগুলো, এই যে আমরা রিটার্ন কমপ্লেন্ট পেতাম, এই সার্ভার কিন্তু আমার 2-3 বার ফেল হয়ে গেছে। মানে আমি শুরু করার মধ্যে প্রায় 1.5-2 লাখ কমপ্লেন পেয়ে গেছিলাম উইদিন ম্যাটার অফ 15-20 ডেজ। দুবার সার্ভার ফেল হয়েছে। তা আপনি বুঝতে পারছেন লোকের কত রাগ, হিউজ। এই cmro@gmail.com, মানে চিফ মিনিস্টার রেসিডেন্ট @gmail.com, এই গ্রিভেন্স সেলের এটা ছিল। তো এখানে বিভিন্ন জায়গাতে কমপ্লেন এসছে।
বেশিরভাগ কমপ্লেন 80% কমপ্লেন ইজ অল অ্যাবাউট দুর্নীতি, কয়লা, বালি, কাটমানি, পাথর, কাটমানি, এই বিভিন্ন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, রেশন, রেশন, সবকিছু, বাড়ি, এবং এগুলো যখন আমরা দেখাই মুখ্যমন্ত্রী প্রথমত এই পেপারগুলো আমার ছুঁড়ে ফেলে দিল, ছেড়ে দিল, মমতা বন্দ্যোপাধ্যায় ছুড়ে ফেলে দিলেন, ছেড়ে দিলেন। এবং আমি তো আমি আবার বললাম আমি তো প্রফেশনাল গাই, আই এম নট অ্যাকাস্টম টু দিস। এগুলো রাজনৈতিক ব্যক্তিদের এরকম করলে মানে আমার এটা অদ্ভুত লেগেছিল, না আই ফেল্ট ভেরি হার্ট। আমার পাশে দাঁড়িয়ে ছিলেন আরেকজন ভদ্রলোক, তার নাম আমি অন ক্যামেরা বলছি, তার নাম ছিল মিস্টার গৌতম সান্যাল। ওকে, উনি প্রিন্সিপাল সেক্রেটারি টু সিএম ছিলেন, উনিও দেখেছেন, ওনার খারাপ লেগেছে, বাট উনি কিছু করতে পারতেন না, উনি দাঁড়িয়ে দেখতেন, আর উনি আর শেষ পর্যন্ত ছিলেন, উনি সব জানতেন, উনি সব জানতেন, জানতেন, দুর্নীতির ব্যাপারে সমস্ত সবাই সমস্ত জানতেন, দুর্নীতির ব্যাপারে সবাই। কারণ দুর্নীতির ব্যাপার হচ্ছে তো আমি দেখিয়েছি তো, দুর্নীতিটা হচ্ছে 2019 2020 যতক্ষণ না প্রশান্ত কিশোরের সঙ্গে আমার একটা কোল্ড ওয়ার শুরু হলো, ওকে, অন দিদিকে বলো, কারণ ওটা আমার কপি পেস্ট করেছিল, এই নিয়ে একটা ঝগড়া শুরু হলো, সেটা তো দেখিয়েছিল। তো এগুলো তো আমি দেখিয়েছি, আমরা সেটা শুনবো, কিন্তু তারপরে তার আগে আমি এমন ছবি দেখিয়েছিলাম, ছুঁড়ে ফেলে দিল, ছুঁড়ে ফেলে দেওয়ার পর আমি আর কাগজগুলো তুলিনি, দুটো কাগজ ছেড়ে দিয়েছে। আচ্ছা, এবং আমার অফিসের যে নেম প্লেট থাকে সেই দেখলাম, আমি অফিসে যখন গেলাম, এই যখন হলো আমার নেম প্লেটটা খুলে দিয়েছে অফিসে। সো আই ফেল্ট ভেরি হার্ট। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছিল? অন্য কারো নির্দেশ হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে হয়নি, আর একজন নির্দেশ দিয়েছিল। সেই নামটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? দুজনেই তো দল চালায়। দেখুন এই মানে ক্যামেরার সামনে তো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলে দিলাম অথবা এবিসিডির নাম বলে দিলাম, আজকে এটার কোনো ভ্যালু নেই। তো যাই হোক, আমার নেম প্লেট খুলে দিয়েছিল। আই এম নট অ্যাকাস্টম টু দিস, আমি আই এম আ প্রফেশনাল, আমি বারবার বলছি আই এম নট এ পলিটিশিয়ান। আমি এসছিলাম কিছু সুধার আনতে, আমি এসছিলাম ওনার ভালো করতে, আমি এসছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো করতে, আমি এসছিলাম পশ্চিমবাংলা যেন এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হচ্ছিল এটা বন্ধ হতে পারে, আমি এসছিলাম আমার মনিটরিং গ্রিভেন্সে যে শেষ নিপীড়িত মানুষ যেন তার প্রকল্প যেটা ওর যা পাওয়া উচিত সেটা যেন পায়, এক্স্যাক্টলি সেইটার জন্য আমার আশা। ঠিক আছে, নিজেই একটা বঞ্চনার শিকার হয়ে গেলেন, তারপর আমি এসে জানালাম যে এটা কি হলো, তারপর এনিওয়ে সেগুলো তো আবার রিভাইভ করেছিল, কিন্তু ওই যে একটা ফাটল ধরলো। এবং শুভেন্দু বাবু কিন্তু, আমি এটা জানাই, এবং শুভেন্দু বাবু কিন্তু একইভাবে আজ আমি আবার বলছি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলে, আমার সঙ্গে আওয়াজ তোলে যে এই হচ্ছে কয়লা টাকা তোলা হচ্ছে। উনি এমভিআই দাঁড় করে দিয়েছিল, মোটর ভেহিকল ইন্সপেক্টর রাস্তার মধ্যে দাঁড় করে দিত, যে কয়লায় যারা পুলিশ টাকা তুলতো তাদের এরা চেক করতো। তো এই জিনিসগুলো শুরু হয়ে গেছিল, এমভিআইস বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, এবং ইনি বারবার এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির আওয়াজ তুলে। অনেকে শুভেন্দু বাবুর নামে মিথ্যে অভিযোগ লাগায়, উনি নাকি উপমুখ্যমন্ত্রী হতে চাইছিলেন অথবা মুখ্যমন্ত্রী হতে চাইছিলেন, তাই দল ছেড়ে দিচ্ছে। এটা একদম সম্পূর্ণ মিথ্যে, এই কথাটা বারবার মিডিয়া দেখিয়েছে। আজকে হয়তো বলবে না আজ উনি মুখ্যমন্ত্রী, কিন্তু এটা বারবার বিগত 5 বছর চালানো হয়েছে, যে উপমুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন, ভাইপোর নিচে থাকবেন, এই পুরোটাই দ্য আলটিমেট দ্য মুড পয়েন্ট ওয়াজ দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে উনি বলেছেন, আর এই সব লোকদের সরিয়ে দিতে হবে। একজন যে উত্তরবঙ্গ দেখতো, তাকে সেখানকার যে যিনি গোর্খা লিডার কয়েক কোটি টাকার একটা হীরের আংটি পটাচ্ছে, সে ছবি আমি পেয়েছি, আমি ছবিটা দেখাচ্ছি, যে সেই ভদ্রলোক যে উত্তরবঙ্গ অবজারভার ছিল তাকে আংটি পরিয়ে দিচ্ছে, একটা হীরের আংটি কত দাম, একজন ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে, আমি দেখাচ্ছি মুখ্যমন্ত্রীকে, দেখুন এই ছবি এসছে। এখানে যারা কোনো সময় তৃণমূলের সামনে আগে ছিল, আরজি কর নিয়ে অনেক চিৎকার করেছিল, আবার মানে নর্থ কলকাতা থেকে আবার আলাদা হয়ে যাচ্ছে, এখন আবার বিজেপি নিয়ে গান গাইছে, এরা প্রত্যেকেই তাদের নামে কমপ্লেন এসেছিল, প্রত্যেকের নামে ঝুড়ি ঝুড়ি কমপ্লেন, একটা না একাধিক কমপ্লেন। তখন তারা আজকে সাজতে পারে, তারা আমার কাছে এসে বলতো যে এটা আপনি তুলে দেবেন না, এটা আপনি দেবেন না, তার কারণ আমার অফিসে তো বিভিন্ন লোক ছিল, তারা লিক করতো, কিন্তু আমার ছিল যে আমি তো কারোর জন্য কাজ করছি না, আমার কাজ হচ্ছে পশ্চিম বাংলার জন্য। আমি যেহেতু নেশন ফার্স্ট, আমি যেমন সামরিক বাহিনীর, আমার কাছে রাষ্ট্র সবচেয়ে আগে, আমার কাছে এখন পশ্চিম বাংলার কাছে হচ্ছে আমার কাছে আমার রাজ্য আগে, এবং আমি আমার মুখ্যমন্ত্রীকে সঠিক জানাবো, সে যেই হোক। কিন্তু আমার পরে প্রচুর আমলা দেখেছেন যারা উপদেষ্টা ছিল,
তাদের কারো স্ত্রীকে চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর বানাতে হয়, কাউকে কিছু বানাতে হয়, কাউকে আপনাদের এই মিডিয়ায় হেড বানাবার জন্য বিভিন্ন তদারকি করতে হয়। তাদের আজ দেখবেন না, তারা আজকে তৃণমূলের সময় 15 বছর অনেক ক্ষীর খেয়েছে, বিভিন্ন পুলিশের একদম শীর্ষ অধিকর্তা, আমলা অধিকর্তা, সে অ্যাট দ্য হাইস্ট লেভেল। প্রত্যেকে তারা ছিল হচ্ছে উপদেষ্টা, তারা মাসে গেলে প্রচুর টাকা পেত, তারা ফ্যাসিলিটি পেত, কিন্তু তারা চুপ। তারা উপদেশটা কোনোদিন উপদেশ দেয়নি যে পশ্চিমবাংলা ভালোর জন্য উপদেশ দেয়নি, যে নিপীড়িত বঞ্চিত মানুষরা যদি কিছু না পায় তারা কি করতে হয় তার উপদেশ দেন। স্যার, আপনি কি আলাপন বন্দ্যোপাধ্যায় এবং সুরজিৎ কর পুরকাস্তর কথা বলছেন? দেখুন, আলাপন বন্দ্যোপাধ্যায় তো উনি ওখানে ছিলেন, উনি উপদেষ্টা ছিলেন, তার এত ঔদ্ধত্য ছিল যে উনি যখন প্রধানমন্ত্রী এসেছিলেন, প্রধানমন্ত্রী আসার সময় তখন উনি চিফ সেক্রেটারি ছিলেন, তো উনি দেখা করতে পর্যন্ত যাননি, এবং তারপর তার উপরে এনকোয়ারি হচ্ছে, বিভিন্ন হচ্ছে, কিন্তু তিনি উপদেষ্টা থেকে গেছেন। কেন? উনি একজন নাম নিচ্ছেন, আরো উপদেষ্টা ছিল, আরো উপদেষ্টা যারা চিফ সেক্রেটারি থেকে রিটায়ার করে তাদের রাখা হয়েছে, বিভিন্ন পোস্টে রাখা হয়েছে। রিটায়ার হলেই একটা পজিশনে দিয়ে দেবে যাতে 2,25,000 2.5 লক্ষ টাকা তার গ্যারেন্টেড হলো, এবং সে মুখ্যমন্ত্রীর মানে গুণগান গাইবে, পশ্চিমবাংলার গুণগান গাইবে না, পশ্চিমবাংলার যে কাঠামো ভেঙে গেছে তাকে সঠিক রাস্তায় নিয়ে যাবার কোনো কথা বলবে না, এই গুণগানগুলো গাইবে, সেইগুলো ওপর প্রশ্ন ছিল। এবং সুরজিৎ বাবুর নিচে আমি দীর্ঘদিন কাজ করেছি, সেই অভিজ্ঞতাটা যদি একটু বলেন। উনি একদম, সুরজিৎ বাবু যখন স্টেট সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, উনি একদম নিষ্ঠার সাথে কাজ করেছেন, কিন্তু ওনার অনেক যে অ্যাডভাইস গুলো দিত টার্ন ডাউন করে দিয়েছে, একদম মুখ্যমন্ত্রী মানেননি। উনি চেয়েছিলেন যে আরো শক্তিশালী করতে, উনি চেয়েছিলেন যে ল্যান্ড হ্যান্ড ওভার হোক এই 540 কিলোমিটার, উনি চেয়েছিলেন যে আরো শক্তিশালী করা হোক না, কিন্তু একটাই জিনিস যে এই যে জোর করে এটাকে আদায় করা নেয়া, কারণ উনি স্টেট সিকিউরিটি অ্যাডভাইজার, এবং সরকারের নিজের পক্ষ থেকে যতটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেটা যখন একেবারেই ছিল না, তখন তার প্রভাব তো একদম নিচু স্তরে পড়বে, এবং প্রভাব আলটিমেটলি সাধারণ মানুষ আমার আপনার উপর এসে পড়বে। যখন পুরো কাঠামোটাই নয়, দেখুন প্রশাসন বলে কোনো শব্দ ছিল না, তৃণমূল কংগ্রেস আর প্রশাসন সমর্থক হয়ে গেছিল, যে পার্টি আর প্রশাসন সমর্থক। আমি বারবার বলি, পার্টির মতন চলবে, এবং পশ্চিমবাংলার সরকারের মতন চলবে। সরকার এবং পার্টি যখন এক হয়ে যায়, অনেক সময় এক হয়ে যায়, এবং 15 বছর এক হয়ে গেছিল, যে সময় প্রশাসনের মিটিংয়ে, সরকারি মিটিংয়ে পার্টির কথা বলা হচ্ছে, নিম্নতম মানে কোনো একে করে দে, একে একটা পোস্ট দিয়ে দে, ওকে দিয়ে দে, মানে কোনোটাই সিস্টেমাইজ কিছু ছিল না। প্রাক্তন মুখ্যমন্ত্রী যা মনে আসতো সেটা উনি বলতেন, একে করে দে, তো জি হুজুর, মানে ওটাকে মানে সত্যজিৎ রায় এতদিন আগেই হীরক রাজার দেশ বানিয়েছিল, আপনি আসছেন রোশনি, কিন্তু আপনি হুবহু ওটা মেলাতে পারেন। ওই রাজা বলছেন ওখানে হ্যাঁ ঠিক, আপনি দেখবেন যে এই বিভিন্ন যে উপদেষ্টা যারা বলছে হ্যাঁ ঠিক ম্যাডাম, এরকম করে ঘাড় নাড়তো, ওই দিক থেকে মন্ত্রীরা বলবে হ্যাঁ ঠিক, যারা এখন টিম বি, তারা টিম বি, হ্যাঁ ঠিক, এই টিম বিরা হঠাৎ মনে হলো যে না, তৃণমূল কংগ্রেসটা আজকে ঠিক নেই, ঠিক আছে, মনে দেখুন সুবিধাবাদীদের দল, আমি সুবিধাবাদী হতে পারে, তাদের বেইমানি হতে পারে, তারা আজকে, আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস যদি আজকে জিততো, আজকে জিতে যেত, এই রূপটা দেখা যেত না। তারা কি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ছেড়ে চলে না, হতো না, এটা মানে এটা নট ফিজিবল, বাট এটা হয়েছে। আজকে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, পরের দিন ছেড়ে দিচ্ছে, তো এটা খুব দুঃখজনক। এটাকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে নয়, তবে এই যে লোকগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিল, পুরোটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বললেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এরা তো একটা সিস্টেম চালিয়েছিল। দেয়ার আর মেনি পিপল দেয়ার যারা আজকে অন্য জায়গায় গিয়ে গ্রাসরুট থেকে দুর্নীতি একদম টপ লেভেল অবধি ছড়িয়ে গেছে। ঠিক উল্টো উপর থেকে গ্রাসরুট অবধি গেছে। উপরে যদি না করে তাহলে নিচে কারো ক্ষমতা থাকবে করার? পুলিশ ধরে নেবে। এদের সবচেয়ে বড় শক্তি কোথায় ছিল? তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় শক্তি কোথায় ছিল? পুলিশ। তো পুলিশের কমপ্লিট পুলিশের পলিটিসাইজেশন অফ পুলিশ হ্যাপেন্ড ইন ডিউরিং তৃণমূল কংগ্রেস। এন্টায়ার পুলিশ ওয়াজ পলিটিসাইজড। তো সেখানে যা করবে, যে করবে, আমাকে চিনিস, আমাকে দেখিস, এই যে জোর, এই যে বলা, আপনার থেকে 20,000 একটা গরিব মানুষ থেকে টেনে নেওয়া, কার বলে করছে, কার ক্ষমতায় করছে? পুলিশের ক্ষমতায়। এই ক্ষমতায়ন চলে গেছিল লোকাল গুন্ডাদের হাতে। পুলিশের ক্ষমতা তো
পেছনে পুলিশও তার ভাগ পাচ্ছে, গুন্ডারাও ভাগ পাচ্ছে, মানে উপরে পুলিশ হয়ে যাচ্ছে। গেছিল তৃণমূলের একটা কর্মী, আর কিছুই না। হ্যাঁ, কর্মী বলতে পারেন, একটা পার্ট হয়ে গেছিল যে পুলিশ ওয়াজ রানিং দ্য শো। সো দ্যাটস হাউ দ্য এন্টায়ার করাপশন স্প্রেড। এই করাপশনটা স্প্রেড কিরকম করে হলো? করাপশনটা স্প্রেড এমনি ভাবে হলো, একদম। এই বালি কয়লা গরু পাচার হচ্ছে, কয়লা গাড়ি যাচ্ছে, বালি তোলা হচ্ছে, কিরকম ভাবে হচ্ছে? বালি তুলতে হবে, বৈধ বালির ঘাট আছে, এবং অবৈধভাবে তোলা সে আর এক রকম সিস্টেম আছে, কিন্তু হচ্ছে। সেইটা যদি আজকের দিনও বন্ধ না হয় এবং এই একই সিস্টেম যদি চলতে থাকে, আমার মনে হয় আমরা যে পরিবর্তন দেখতে চাইছি এই পরিবর্তন আমরা পাবো না। আমরা চাই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটা হয়েছিল এটা হয়তো খুব শর্ট টার্মে ভালো লাগে যে প্রচুর টাকা আসছে, এই বালি থেকে টাকা আসছে, কয়লা থেকে টাকা আসছে, লোকাল লিডারের মধ্যে ইনভলভ হয়ে যাবে এখনকারও কারণ ইজি মানি। এটাকে যদি প্রশাসনের তরফ থেকে এটাকে কমপ্লিট বন্ধ না করে, এটা যদি প্রশাসন ভাবে অথবা এখনকার যে যারা সরকার ভাবে না এটা আমরা খুব ক্লোজলি করব, এটা আমাদের কেউ দেখতে পাবে না, এইটা হয় না। কারণ এটা অনেক মানুষের মাধ্যম দিয়ে এই কাজগুলো হয়, এটা কথা বেরোতে বাধ্য। এটা কোনো রিসার্চ অ্যানালিসিস উইং অথবা আইবির কাজ নয়, এটা মানুষের কাজ। এটা প্রচুর মানুষের মধ্যে ইনভলভ হবে, আর এই কথাগুলো আজ না হোক 6 মাস 7 মাস 8 মাস বেরিয়ে যাবে। তো এই কথাগুলো ঢাকা থাকে না। যখনই এইভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়, এর যে দুধের যে ঢাকনা খুলবে, দুধটা যখন উপচে পড়বে সবাই দেখতে পারবে। তো ইট ইজ এ লেসন। এই 15 বছর আমার মনে হয় তৃণমূল সরকার যেভাবে চালিয়েছে, এটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অল জোকা আহমেদাবাদ, আমার মনে হয় ইট উইল বি এ লেসন লার্ন যে কিভাবে এত ম্যান্ডেট নিয়ে একটা সরকার এসেছিল, এত একজন মহিলাকে পশ্চিমবাংলার মানুষ ভালোবাসতো এত বেশি, সেই সরকারটা 15 বর্ষে মানে ভেঙে বিভক্ত হয়ে গেল। স্যার, এই যে আপনি এত দুর্নীতির কথা বলছেন, অর্থাৎ আপনি এটাও বলতে চাইছেন যে এই যে রেশন দুর্নীতি, কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার, এই সমস্ত কিছু হচ্ছিল যখন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তাকে উপদেশ দিচ্ছিলেন যে এই সমস্ত কিছু হচ্ছে এবং সেগুলো কি করে বন্ধ করা যায়, এবং সেই উপদেশ উনি নেননি। মানে আপনার মতো আরো যারা উপদেষ্টা ছিলেন তাদের একজনের উপদেশ আমি আপনাকে একটা ছবি দেখাই। আমি মানে ওই সময় 2019-এ কারোর ক্ষমতা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়কে বালি নিয়ে কথা বলা, আর আমি বালি নিয়ে কথা বলেছি আমাদের বীরভূমে কেষ্টর নাকের নিচে বালি একাঠা করা হচ্ছে, সেখানে আমি বালি রেড করেছি। আমি আপনাকে ছবি দেখাচ্ছি, দাঁড়ান। আমি সেখানে বালি রেড করছি পুলিশকে নিয়ে গিয়ে, তখন একজন এসপি ছিলেন, তিনি হন্তদন্ত হয়ে আসেন, এবং আমি ওখানে বালির, আপনি চিন্তা করবেন না যে বালি একত্রিত করা হয়েছিল 3 তলা 4 তলা, হ্যাঁ, আর মানে অন্তত 1 কিলোমিটার এরম জায়গায় বালি করা হয়েছিল, সব অবৈধ বালি। এবং সেই সময় তখনকার ডিএমও আমাকে ফোন করেছিলেন। ডিএম এটা আমার কাছে বলেছে বলে ডিএম এর বাড়িতে বোম মারা হয়। ইয়েস, সেই ডিএম এখন একটা সিনিয়র অফিসার ইন নবান্ন, লেডি আইএস অফিসার, এটাও আমি বলে দিলাম, মহিলা আইএস অফিসার। বীরভূমে তার বাড়িতে তার দরজায় বোম মারা হয়, এবং আমি যাই সেটাকে ইনভেস্টিগেট করি এবং তার রিপোর্ট দিই। এটার মধ্যে ঢুকবেন, সমস্ত যারা দেখছেন তারা সবাই জানতে পারবেন। এই দেখুন বালি দেখুন। এটা আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরতে যান, কালিম্পং গেছিলেন, কালিম্পং এর থেকে বেশি বালি। এই দেখুন এরকম ভাবে আমাদের পাহাড়ের মতন বালিতে উঠতে হচ্ছে। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে যে আপনি কোনো পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছেন। তো দিস ইজ সো এইভাবে, এটা তো আমি বলছি বীরভূমে। তো সেই 2019-এ যারা আমাদের অনেক রকম কথা বলেছিল, আমরা কিন্তু পশ্চিমবাংলা ভালো চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম যে এগুলো বন্ধ হোক। সবাই ক্যামেরার সামনে বলেছিল, আজকে আমি বলছি 2019-এ আমরা এগুলো বন্ধ হওয়ার জন্য চেষ্টা করেছিলাম। আমরা গিয়ে এটাকে রেড করি, আমরা গিয়ে পুলিশ দিয়ে রেড করে, যে পুলিশ ইনচার্জ ছিল তাকে সাসপেন্ড করাই, তারপর সে আবার আবার সে চলে গেছিল বীরভূম থেকে বাঁকুড়ায় পোস্টিং। সো উই হ্যাভ ট্রাইড যে এগুলো বন্ধ হোক, কয়লা বেল্ট, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, এগুলো বন্ধ হোক। যে বিভিন্ন ওই পাতা বলে চলতো, একটা প্রত্যেক লরিওয়ালার কাছে একটা করে দেয়া থাকতো, সেটা ওরা দেখাতো, একটা কুপন মতন বানাতো, সে কুপন দেখালেই ছাড় পেত, কারণ পয়সাটা এক জায়গায় নেওয়া হতো।
তো সমস্ত জায়গায় আমরা চেষ্টা করেছিলাম যে এটা বন্ধ হোক, কারণ এটা এত ব্রেজেনলি ওপেনলি হচ্ছিল, মানে সবার চোখের সামনে। এটা দৃষ্টিকটু এক। সেকেন্ডলি, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কেন বলা হচ্ছে রোশনি, এটা বারবার তোমার জিজ্ঞেস করা উচিত, কারণ দিস ইজ হেল্পড বাই দ্য গভর্নমেন্ট। এই দুর্নীতিটাকে সহযোগ করছে পুলিশ। যখনই বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়, তাকে যখন বলা হচ্ছে তখন তিনি সেই ব্যাপারে এড়িয়ে যাচ্ছেন। একটু আগে আপনি বলছিলেন যে দিদিকে বলো, এই চিন্তাটা নাকি আপনার, কিন্তু আমরা সবাই জানি যে পিকে এর মস্তিষ্ক প্রসূত এই দিদিকে বলো। আপনি যদি একটু বিষয়টা দিদিকে বলোটা প্রশান্ত কিশোর, দিদিকে বলো আমার বলি, দিদিকে বলো আমার যে প্রথম কথা হচ্ছে যে দিদিকে বলো যেটা বানিয়েছিল সেটা গ্রিভেন্স সেল অ্যান্ড মনিটরিং সেলে যেটা আমরা বানিয়েছিলাম হুবহু তার কপি করেছিল। এক, দিদিকে বলো, দিদি কার হতে পারে? দিদি তৃণমূল কংগ্রেসের দিদি। এক্স্যাক্টলি। তো দিদি তো যে সিপিএম করছে, বামপন্থী করছে, অথবা যারা বিজেপি করছে, অথবা কংগ্রেস করছে, অথবা যারা অ্যাপলিটিক্যাল সাধারণ নাগরিক, তার তো দিদি নয়। দিদি দলের দিদি হতে পারে। তো আমরা বলেছিলাম এটা মুখ্যমন্ত্রীকে বলো, আর এটা সরকারি প্রোগ্রাম, এটা ক্যানট বি আ পার্টি লেড প্রোগ্রাম। রাইট। তো কারণ যা কমপ্লেন আসবে অথবা যা মানুষের গ্রিভেন্স আসবে সেটা প্রত্যেকটা সরকারের সঙ্গে যুক্ত থাকবে। কারণ নল কল জল বাস লাগবে, রাস্তা ঠিক নেই, অথবা চুরি হচ্ছে, যে কোনো জিনিসটাকে রিজলভ করতে সেটা তো লাগবে হচ্ছে সরকারি পেছনে। তো সেই জায়গা থেকে প্রশান্ত কিশোর বলেছিলেন এটা দিদিকে বলো বলে চালু করা। তো দিদিকে বলো তো চালু তো করলো। তারপরে আমি বললাম যে আপনি এই পুরো জিনিসটা তো আমাদের অলরেডি চলছে, সিএমআরও চলছে, একটা অলরেডি গ্রিভেন্স সেল চলছে, যেটা একই যে মানুষের গ্রিভেন্স যেটা আছে সেটা আসছে। আপনি এই ফোন করছেন, আমাদেরও ফোন ছিল, ইমেল ছিল, সমস্তটাই ছিল। আপনি হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে এটা আপনি করে এখন আপনি নাম কামাচ্ছেন, আপনার দাম তো কোটি কোটি টাকা। তো এটাকে আমি যখন করি, তো যারা তখন যেমন এখন মধুচন্দ্রিমা চলছে 2-3 মাস, সবার ভালো লাগছে, তখন পিকে নতুন এসে, তো পিকে একটা বিরাট ব্যাপার। পিকে বিজেপি সরকার এনেছে, পিকে এই করেছে, পিকে একটা বিরাট, পিকে ইজ অলসো বিগ নেম। যতক্ষণ না বিহারে হেরে ভূত হয়ে গেল, পিকে ওয়াজ অলওয়েজ মানে ওর আইপ্যাক ওয়াজ এ বিগ নেম। আর আজকে যে মানে এটার সঙ্গে জুড়ে দিয়ে আজকে যে তৃণমূল কংগ্রেসের আজকে শেষ নিঃশ্বাস নিচ্ছে, সেটাও পতন প্রায় হয়ে শেষ হয়ে গেল, শেষ নিঃশ্বাস মানে ধুঁকছে এখন, সেটাও আইপ্যাকের জন্য। তো সেই জায়গায় প্রশান্ত কিশোরের সঙ্গে আমার একটা বিবাদ হয় এবং মুখ্যমন্ত্রী সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সেটা জানতে পারেন, এখনকার মুখ্যমন্ত্রীও তিনি জানতে পারেন, তিনিও এটার বিরুদ্ধে ছিল, কমপ্লিট আইপ্যাকের বিরুদ্ধে ছিল। উনি আইপ্যাক প্রথমে এসে বলে অবজারভার উঠিয়ে দাও, মানে অবজারভার উঠিয়ে মানে শুভেন্দু বাবু থাকবে না, তাহলে মানে অসুবিধা হচ্ছে। কারণ বিভিন্ন যে জায়গায় গিয়ে জেলায় গিয়ে কাকে প্রধান করবে, কাকে জেলা সভাপতি করবে, কাকে কি করবে, কাকে টিকিটের আশ্বাসন দিচ্ছে, আইপ্যাক নিত। তাদের সঙ্গে অর্থের বিনিময় তাদের সঙ্গে একটা ডিল করতো এই প্রত্যেকে। তো এই কথাগুলো আমি প্রথম বলি যে আইপ্যাক একটা চুরি করছে, জেলায় গিয়ে টাকা তুলছে, এবং কাদের জন্য টাকা তোলে, কার ডিভিশন হচ্ছে আমি জানি না, তো টাকা তুলছি, কারণ যারা টাকা দিচ্ছে তারা আমাকে বলছে। এবং এমন পর্যায়ে পৌঁছে গেছিল 2-3 বছরে, আমলারা পর্যন্ত টাকা দেওয়া শুরু করেছিল, আমলারা তাদের পোস্টিং এর জন্য, পুলিশরা টাকা দেওয়ার শুরু করেছিল পোস্টিং এর জন্য। তো এইখানে আইপ্যাকের লোক সরকারে ঢুকে গেছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরে আইপ্যাকের লোক, আইপ্যাকের লোক কাজ করছিল, ফাইল দেখছিল, যে ফাইল কনফিডেন্সিয়াল ফাইল আমলা ছাড়া দেখাই উচিত না। একটা বাইরের লোক, সে হয়তো, আমি আইপ্যাকের লোকের নিন্দা করছি না, আমি সিস্টেমে নিন্দা করছি। আইপ্যাকের লোক সে হয়তো আইআইটি পাস করেছে, যা আমলা তার থেকে অনেক শিক্ষিত, কিন্তু হি ইজ নট অ্যাকাস্টম টু হাউ অ্যাডমিনিস্ট্রেশন ইজ রান। প্রশাসন কিরকম ভাবে চালাতে হবে তার অভিজ্ঞতা নেই, এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তাকে বসিয়ে দেওয়া হয়েছে রাতারাতি ইরিগেশন ডিপার্টমেন্ট, পিডব্লিউ ডিপার্টমেন্ট, যেখানে কোটি কোটি টাকার টেন্ডার হয়, সেখানে এই মানুষগুলো বসে আছে, তারা চালাচ্ছে সরকার। এবং যে আমলারা, মানে তারা তো সিদ্ধারাহীন, তারাও চুপচাপ এগুলো দেখছে। তো দিস ইজ হাউ দ্য এন্টায়ার সিনারিও ওয়াজ রান। প্রশাসন এইভাবে চলছিল। তো যখন প্রশাসন একটা আউটসোর্স হয়ে যাচ্ছে আইপ্যাকে, যখন দল আউটসোর্স হয়ে যাচ্ছে, প্রশাসন আউটসোর্স টু আইপ্যাক, দল আউটসোর্স টু আইপ্যাক, তাহলে যা হওয়ার তাই হয়েছে।
যা আবার তাহলে তো প্রত্যেক রাজ্য প্রশাসন আউটসোর্স করে দিত, তাহলে তো আমলা ব্যুরোক্রেসিটাই আউটসোর্স হয়ে যেত, তাহলে তো টেকনোক্র্যাটস চালাতো। কিন্তু ব্যুরোক্রেসিদের কিছু অ্যাডভান্টেজ আছে বিকজ অফ দেয়ার এক্সপিরিয়েন্স, বিকজ অফ দেয়ার লজিক্যাল থট প্রসেস। ওই জন্যই তো আইএস আইপিএস পাস করে, ওই জন্য তো তাদের বসানো হয়। যদি সমস্তটা আউটসোর্স করে দেওয়া হয়, এই প্রবলেমটা হচ্ছে যারা এইটা করেছিল তাদের বুদ্ধিহীনতা, তাদের কম এক্সপিরিয়েন্স, তাদের এবং তাদের ঔদ্ধত্য। এবং ধরুন আমাদের সার্ভিস ধর 30 বছর সার্ভিস, যে ডিসিশন নিচ্ছে তার 30 বছর বয়স অথবা 32 বছর 35 বছর বয়স। আমাদের সার্ভিস যতটা আমরা দিয়েছি এই ভারতবর্ষ এবং রাজ্যে, তার বয়স অতটা, সে ডিসিশন নিচ্ছে উইদাউট নোয়িং দ্য নলেজ, উইদাউট নোয়িং দ্য ব্যাকগ্রাউন্ড। এক্স্যাক্টলি। তাহলে আজকে পশ্চিমবাংলার যা অবস্থা, 8 লাখ কোটি টাকা বাজার থেকে শুধু ঋণ তোলো আর টাকা দিয়ে যাও, ইফ দিস ওয়াজ হাউ সিস্টেম ওয়াজ রান, যা হবার তাই। এই আমি এক নাম নিচ্ছি, চন্দ্রিমা ভট্টাচার্য, তাকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, সম্মান করি। তিনি হঠাৎ কালকে তার মনে হলো তৃণমূল আর ভালো লাগছে না, কিছুদিন আগে তাকে তৃণমূলের সভাপতি করেছিল। তিনি অর্থমন্ত্রী ছিলেন, একদিকে স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী, একদিকে আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী। তিনি অর্থের কিছুই জানতেন না, কোনোদিন অর্থমন্ত্রী মানে কিভাবে যে বাজেট হয় শি ইজ নট অ্যাওয়্যার। হেলথ মিনিস্টার অফ স্টেট হেলথ ছিল, হেলথ এই সমস্ত জায়গাগুলোই তো প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, হেলথ মিনিস্টার। যখন অমিত মিত্র সাহেব, উনি আমার স্কুলেরই, উনি যখন নিলেন অর্থ দপ্তর ছেড়ে দিলেন, তখন চন্দ্রিমাদি দেখছিলেন। তো এইভাবে যে টোটাল সিস্টেমটা চলছে, আমি কাউকে ছোট বড় এখানে ব্যাপার না, তখন উনি নিলেন কেন? আজকে ওনার এত কথা, এত ওনার বক্তব্য, সেদিন যখন এইগুলোকে দেয়া হয়েছিল অথবা কিছুদিন আগে যখন শপথ না নিলে পারতেন। আজকে ওনাকে বলেছে তুই তৃণমূল ভবনটা ওদের দিয়ে দিলি, এটার জন্য এত মন খারাপ হয়েছে। গত 15 বছর যে এতগুলো পোস্টে উনি ছিলেন এবং জিতিয়ে এনেছেন, আজকে ওনার পেছনে ছবি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তাই উনি জিতেছেন। উনি জিতে এসেছিলেন পূর্ব মিদনাপুর থেকে, শুভেন্দু অধিকারী মহাশয় জিতিয়েছেন ওনাকে। যখন ওনার পেছনে কেউ নেই, উনি দমদমে হেরেছেন। তো যারা এই ফ্রুটস অফ পাওয়ার এনজয় করেছে, আমি বারবার বলছি, যারা এনজয় করেছে, যাদের ঐশ্বর্য, যাদের অর্থনৈতিক অথবা তাদের এই সমস্ত তৃণমূল কংগ্রেসের জন্য হয়েছে, তৃণমূল সরকারে থাকার জন্য হয়েছে, তারা আজকে বিলম্বিতভাবে তাদের বুদ্ধি উদয় হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের ভীষণ দুঃখ হচ্ছে এবং দেখতে পাচ্ছে না। আমি আবার বলছি যে আমি তৃণমূল পক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাদের ভুল আছে, আমি তো এতগুলো ভুল বলছি, লাস্ট 8 ঘন্টা ধরে কি কি হয়েছে, যেটা আমরা সাধারণ মানুষ যেটা দেখেছি, আমি ওই সিস্টেমে থেকে যেটা আমি দেখেছি। নজরুল ইসলামের মতন লোক রেলে নিয়ে এসছিলেন, আমার মতনই উপদেষ্টা, সে ছেড়ে পালিয়ে গেছিল। আপনি এখন টিভিতে দেখতে পারবেন বিভিন্ন চ্যানেলে, নজরুল ইসলাম সাহেব এসেছিলেন আমার মতনই উপদেষ্টা, চলে গেছিলেন, আমাকেও চলে যেতে তিনি কাজ করতে পারেননি। তো আমরা যারা বলেছি যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধ করতে হবে, একে সরাতে হবে, একে রাখা যাবে না, এরা পয়সা তুলছে, তো আমরা খারাপ ছিলাম। তো আমাদের তখন বোর্ড খুলে দেওয়া হয়, আমরা যখন বলছি না এইটা মিথ্যে হচ্ছে, সামনে আপনি একরকম বলছেন, পেছনে একরকম করছেন, এই কথাগুলো তার কোনো মন্ত্রী, সে ফিরহাদ হাকিম হোক, অরূপ বিশ্বাস হোক, কেউ সামনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলতে পারিনি। আমরা পেরেছিলাম, আমি পেরেছি, শুভেন্দু অধিকারী বলেছেন, এই দুজন ছাড়া আমি আর দেখিনি যারা বিভিন্ন মিটিং এর সময় দাঁড়িয়ে কথা বলেছে। আচ্ছা, ওই মিটিং গুলোতে কি হতো যখন আপনারা বলতেন, ঠিক সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে অনেক সময় বলার সুযোগই দিত না, বলার সুযোগ নিজেরাই বলে চলে যেত, যেটা ওনারা ঠিক করছেন, কারণ এটা তো পারিবারিক দল ছিল যারা ঠিক করছে, মানে যে কোনো রিজিনাল দল পারিবারিকই দল, সেইখান থেকে যে যারা চিফ মিনিস্টার অথবা তাদের পরিবার ছাড়া, তাদের মানে কংগ্রেস বিজেপি ছাড়া, আপনি কংগ্রেসকেও কিছুটা বলতে পারেন, কিন্তু কংগ্রেস ইজ এ ভ্যারাইটি, আজকের দিনও সবচেয়ে উইকেস্ট পয়েন্টেও 99খানা সিট পার্লামেন্টে, লিডার অফ দ্য অপোজিশন কংগ্রেসের, বিভিন্ন রাজ্য কংগ্রেস চালাচ্ছে। তো কংগ্রেসের একটা ঐতিহ্য আছে, কংগ্রেসের একটা মানে দেশ এতদিন ধরে চলে যে আদর্শ আছে। তো বিজেপি কংগ্রেস এই দুটো আদর্শ, এবং বাম নিশ্চিতভাবে যারা আদর্শ নিয়ে চলে, সেই আদর্শ ছাড়া যদি কোনো নৈতিকতা না থাকে কোনো দলে, এবং পারিবারিক নৈতিকতা থাকে, পরিবার কি করছে সেটাই ইম্পর্টেন্ট থাকে, তাহলে আমার মনে হয় আমাদের এই 10 কোটি মানুষকে নিয়ে তারা ছেলেখেলা করে এবং ছেলেখেলা করেছে। এবং এই মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে
কিছু মানুষের ভোট এই ডোল পলিটিক্সের মাধ্যম দিয়ে তারা এনশিওর করার চেষ্টা করেছিল, সম্ভব হয়নি। তাদের থেকে শক্তিশালী দল বলছে তুই 2 টাকা দিলে আমি 4 টাকা দেবো, তুই যদি 1200 টাকা দিস আমি 3000 টাকা দেবো। তো সেই জায়গায় যারা শক্তিশালী ডোল পলিটিক্সে, কম্পিটিটিভ ডোল পলিটিক্সে ফেল করে যায়, চলে না, এটা হয় না, সেটাই হয়েছে। তো ডোল পলিটিক্স দিয়ে যদি আপনি মানুষের ভোট এনশিওর করতে চান, একটা সময় প্রথম সময়ে হবে না, একটা সময় ভেঙে যাবে। প্রশাসনের মতন চালাতে হবে। আপনি যখন স্কুলে যেতেন, আপনারা স্কুলে যেতেন, আপনাদের স্কুলের টাইম ছিল 9টায় স্কুল ঢুকতে হবে, 3টে ঘন্টার পর হয়ে গেলে ঢুকতে দেবে না, ডিসিপ্লিন। দুপুর 1টার সময় লাঞ্চ টাইম হবে, টিফিন বার করে খেতে হবে, 1:30 থেকে 2টোর মধ্যে দৌড়তে হবে, খেলাধুলো করতে হবে, ক্লাসে বসতে পারবে না। স্কুলে আপনি যে কোনো ইউনিফর্ম পরে যেতে পারবেন না, এটা ইউনিফর্ম ছিল। সো এটা হচ্ছে প্রশাসন। স্কুলে বলে 9:10 চলে, 9:15 চলে, 9:30 ঢুকতে পারিস, এটা তো হয়নি। তাহলে প্রশাসনে কেন হবে? তাহলে নবান্নয়ে কেউ 9টায় ঢুকবে, কেউ 10টায় ঢুকবে, কেউ 11টায় ঢুকবে। যারা আমলা, যারা এই 10 কোটি মানুষের আমার নির্ভরশীল, আমার ফিউচার ডিপেন্ড করছে ওদের হাতে, আমার স্কুল ডিপেন্ড করছে তার হাতে, আমার স্বাস্থ্য, শিক্ষা সমস্ত ডিপেন্ড হচ্ছে তাদের একটা অঙ্গুল হিলনে, একটা পেনের সাইনে, তারা সেই প্রশাসনটা চালাবে না কেন? তারা কারোর কথায় কি বলছে, 9:10 হলে হবে, আর তুই এটা করে দে, তুই ওটা করে দে। এই ল্যাকাডেসিক্যাল অ্যাটিটিউড, গা হেলানো অ্যাটিটিউড দিয়ে একটা রাজ্য চলতে পারে না এবং পারেনি। এই রাজ্য ক্র্যাশ করেছে, প্রথম ভালো লাগবে, কিন্তু আমরা চাই এই সরকার, এই যে আমি ওই জন্য বললাম IIM পড়ানো এই একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার এত ম্যান্ডেট নিয়ে এসেছে, 2011 ম্যান্ডেট ভুলে গেছেন, 2016 ম্যান্ডেট, 2021 ম্যান্ডেট, 213টা সিট। মানে মানুষ ভালোবেসেছে, ডোল পলিটিক্স কাজ করেছে, কিন্তু তারপর তুমি প্রশাসনটাকে নিজের বাড়ি যেরকম চালাও, সেটা প্রশাসন, সেটা হয় না। প্রশাসনকে প্রশাসনিক পলিসির মাধ্যম দিয়ে চালাতে হবে। ফাইন্যান্স তুমি যা ইচ্ছে করতে পারো না, দেশের অর্থনীতি, রাজ্যের অর্থনীতি তোমার মনের কথায় চলতে পারে না, পলিসি চলতে পারে। এবং আমাদের ইতিহাস বলছে যখনই এইভাবে কোনো সরকার চলেছে, যে কোনো সময়, আপনি 75-এর এমার্জেন্সি চলে যান, আপনি মানে আপনারা নিশ্চয়ই সবাই পড়েছেন, আপনি যে কোনো, আপনি মুলায়ম সিং সরকারের যান, আপনি AIDMK সরকারে চলে যান, যেদিন জয়ললিতা মারা গেল সেই দলটাই উঠে গেল, ইটস এ পরিবারের দল ছিল, মায়াবতীর দল পরিবারের দল, দলটা উঠে গেল। সো দেয়ারফর যদি কোনো দলের নীতি না থাকে, প্রশাসনকে প্রশাসনের মতন সেই দলটা যদি না চালায়, সেটা যদি পারিবারিক দল হয়ে যায়, তাহলে যা হওয়ার তৃণমূলে তাই হয়েছে। আমি পুরোটা দোষ যারা চলে গেছে বি টিমে দিচ্ছি না, তাদেরও দুঃখ আছে, আজ ভেঙে গেছে, তারা চলে গেছে, তারা ছেড়ে দিয়েছে। তারাও কি কথা বলার জায়গা পাচ্ছিলেন না? আপনার কি মনে হয়? তারা জায়গা পাচ্ছিল না, তারা এনজয় করছিল। তারা তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব এনজয় করছিল। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্ব এবং নেতৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায় যে গাড়ি দিয়েছিল, পুলিশ দিয়েছিল, সেগুলো এনজয় করছিল। তারা বিভিন্ন ফ্লাইটে উড়ে যাচ্ছিল, বিভিন্ন জায়গায় 5 স্টার হোটেলে থাকছিল, ত্রিপুরায় গিয়ে যখন তৃণমূলের হয়ে পোলো টাওয়ার্সে থাকছিল, কোটি কোটি টাকার বিল মিট আপ করছিল, আমরা সবই জানি। তো তারা সেটা এনজয় করছিল, তারা এটা এনজয় করছিল। তখন তো তাদের হয়নি, তখন তো তৃণমূল একদম মানে একদম টপ লেভেলে, একদম মধ্য গগনে, তারা যা চাইছে সেটাই ওদের সামনে আছে। যেখানে যাচ্ছে সার্কিট হাউসে এনজয় করছে, টাকা পত্র আসছে, এই বিভিন্ন দুর্নীতির সঙ্গে বিভিন্ন লোক যুক্ত যারা আজকে আছে। আমি ওই জন্য বললাম 8 কোটিতে ডিম মারছে, 800 কোটি কোলে আছে। এটা বাংলা অ্যাকসেপ্ট করবে না, বাংলা উইল নট অ্যাকসেপ্ট দিস। কারণ যাদের বাংলা প্রত্যাখ্যান করেছে, সেইকে তুমি সাজিয়ে অ্যাক্টিং করে টিম বিতে রেখে দিচ্ছ, এবং এটা বিজেপি রাখছে, আমি ক্যামেরার ওপর বলছি, এটা আমাদের খারাপ লাগছে, এটা আমাদের খারাপ লাগছে। এবং কোর বিজেপি, আমি আবার বলছি, কোর বিজেপি যারা বহু পুরনো বিজেপি, তারা কথা বলে, তাদের এটা মোটেই ভালো লাগছে না। স্যার, আমি একটা দিনের কথায় যাব, যেদিন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি ছেড়ে দেবেন, তৃণমূল ছেড়ে দেবেন এবং এই যে পদ আপনার উপদেষ্টা সেটা ছেড়ে দেবেন, সেই ডিসিশনটা আপনি প্রথম কাকে জানিয়েছিলেন? শুভেন্দু অধিকারী। আচ্ছা, তারপর কি হলো? তো শুভেন্দু অধিকারী তো তখন শুভেন্দু অধিকারীও ভাবছিলেন যে বেশ কয়েকজন ছিল, আরো 8-10 জন ছিল যারা এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি অথবা দুর্নীতি বিরুদ্ধে এবং বিভিন্ন যে প্রশাসনের যে প্রবলেম হচ্ছিল, তাদের জায়গায় কাজ হচ্ছিল না, কথা বলতে দিচ্ছিল না,
তারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তারা কথা বলেছে, তারা দাঁড়িয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো আপনাকে থেকে যেতে আমার ডেকেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল, কিন্তু আমি জানি আমি মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ আমি তো তৃণমূল জয়েন, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় জয়েন করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে গেছিলাম, তার সামনে গেলে আমি আবার দুর্বল হয়ে যাব। তো আমি তা আমার সেই সাহসটা থাকিনি, আমি ক্যামেরার সামনে আমি আমাদের সত্যি বলতে আমি এক পা পিছোই না, কোনো অসুবিধাও লাগে না। তো আমি ওখানে হয়তো আবার দুর্বল হয়ে ওনার কথা অ্যাকসেপ্ট করতে হতো। আমি বারবার বলছি, দর্শকদের অনেকে তৃণমূল আছে, তারা রেগেও গেছিল আমি যখন তৃণমূল ছেড়ে দিই। এই স্বাস্থ্যসাথী নিয়ে আমি বলি যে এই কার্ডের এই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে অনেক লুপহোলস আছে। আমি একটা টেলিভিশন চ্যানেলকে বলেছিলাম কি লুপহোল আছে, কেন এটা। তখন দুজন ছাত্র নেতা, তারপর বড় নেতা হয়ে গেছিল, তারা আমাকে ফোন করে বললো এতদিন দিদির নিচে ছিলেন, এগুলো আপনার বলার সাজে আপনি বেরিয়ে সব কথা বলছেন। আমি বলছি আমি তো পশ্চিমবাংলার ভালো চেয়েছিলাম, আমি দিদিকেও বলেছি, আমি আমার দিক থেকে, যেহেতু আমি সরকারে ছিলাম, এবং ম্যাডামকে বলেছি, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছি দ্যাট উই নিড আ কমপ্লিট চেঞ্জ, উই ওয়ান্ট গুড ফর দ্য বেঙ্গল, উই ওয়ান্ট গুড। আমরা চাই না যে মানুষ বিপর্যয়ের মধ্যে আটকে যাক, আমরা চাই না ত্রাণ যে যাচ্ছে এটা ওই লোকাল পঞ্চায়েত লিডার অথবা কর্পোরেশন লিডার অথবা কাউন্সিলরের বাড়িতে মধ্যে কক্ষিগত, আমরা চাইনি। আমরা চেয়েছি মানুষের জিনিস মানুষের কাছে পৌঁছবে। তো আমরা সবসময় এটার ভালো চেয়েছি, আমরা কথা বলেছি, আমরা চুপচাপ থাকিনি। তো তাই আমরা বাজে ছিলাম। তো আপনি যেটা বলছেন একদম সঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে এগুলোকে আরো আমার মনে হয় সঠিক সময় ঠিক করতে পারতো। এখন দেরি হয়ে গেছে, এখন একবার দরজা একবারই খোলে, এখন দরজা বন্ধ হয়ে গেছে। হয়তো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এখনো কিছুটা, বেশ কিছু লোকের হয়তো তাদের চিন্তাধারা আছে, তারা ভাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার আসতে পারবে, কিন্তু যে দুর্নীতি আবদ্ধ করে দিয়েছিল পশ্চিমবাংলাকে বিগত 15 বছর অথবা 10 বছর, এবং হাজার হাজার আমরা দেখেছি যে ইউথ, বেশি যুবা এবং এই যে শিক্ষক, তারা মাটিতে রোদ্দুর বৃষ্টির মধ্যে বসে এই যে তাদের যে অবস্থা, তাদের বাড়ির যে অবস্থা, কত লোকের মৃত্যু হয়েছে এর মধ্যে, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের কথা শুনে এইসব করেছে, এবং একটা মজার কথা আমি আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যাদের কথা শুনতেন, 2-4 জন, আপনার প্রফেশনে একজন আছেন, আপনার প্রফেশনে একজন এডিটর ছিল, ওনার ছায়াসঙ্গী ছিল, সে আজকে নেই, সঙ্গে সঙ্গে থাকতো, উনি মানে ফ্রুটস অফ পাওয়ার ও এনজয় করেছে। আরো 2-4 জন লোক ছিল, একজন বড় অ্যাডভার্টাইজিং এজেন্সির মালিক ছিল, যে ওনাকে উপদেশ দিত পেছনে পেছনে, ওদের দেখা যেত না। এই যে টোটাল জিনিসগুলো আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল রাস্তায় চালিত করেছে, ভুল রাস্তায়। এইগুলো প্রত্যেকটাকে রিজলভ করা যেত। এই যে এত কোর্টে গিয়ে কোর্টে মানে একটা কেসের পর কেস, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তার থেকে যে মানুষগুলো ছিল তাদের সঙ্গে বসে, এদের দিয়ে হতো না, বা আমি বলছি না উইদাউট এনি মডেস্টি, আমাদের মতন মানুষ গিয়ে এটা রিজলভ করতে পারতো। সেই সুযোগটা ছিল, দুর্নীতি বন্ধ করা উচিত ছিল, দুর্নীতি বন্ধ করার, প্রাতিষ্ঠানিক দুর্নীতি অ্যালাউ করা ছিল। আজকে আপনি দেখুন না, আজকে যারা মন্ত্রী প্রত্যেকে বেশিরভাগরাই সব তৃণমূল থেকে আসা। তাপস রায়কে দেখুন, মুখ্যমন্ত্রীকে দেখুন, আপনি যে কোনো মানুষকে দেখবেন যারা আজকে হয়েছে, তাদের কোথাও না কোথাও, আপনি উত্তর কলকাতার যে সভাপতি, বিভিন্ন লোক, আমি কয়েকটা নাম, কোথাও না কোথাও তাদের লিঙ্ক আছে তৃণমূল কংগ্রেস, তারা তৃণমূলে মানে গ্রোথ হয়েছিল। তো সেই জায়গায় শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রায় 10-12-15 বছর ওই তৃণমূল কংগ্রেসে উনি ছিলেন, আর উনি চেয়েছিলেন বাংলার ভালো হোক, বাংলার ভালো হওয়ার দিকে উনি নিয়ে যাচ্ছিলেন। আর এই প্রতিবাদ কেন হয়েছিল? এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল, এই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল। ওনার কাছে এক সময় ফাইল পাঠানো বন্ধ হয়ে গেছিল, এটা অনেকে আর জানেন না, আমি বলছি। আচ্ছা, অনেক সময় উনি ট্রান্সপোর্ট ছিলেন, ট্রান্সপোর্টের ফাইল পাঠাতো না। এবং আমি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, কমপ্লিট নির্দেশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া কি ডেলিগেশনে কি কাপে কি রকম চা দেবে, সেই মানে এত সেন্ট্রালাইজ কমান্ড ছিল, সেই কি চা দেবে এবং কি বিস্কিট দেবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিত। মানে আমি এই জায়গাটা নিয়ে আছি। তো এভরিথিং ওয়াজ নোন টু প্রাক্তন চিফ মিনিস্টার। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু জানতেন, এমন না যে উনি কিছু জানতেন না। পুলিশ প্রশাসন ওনার, উনি পুলিশ মন্ত্রী,
কমপ্লিট অ্যাডমিনিস্ট্রেশন ওনার। এই রাজ্যে কি হচ্ছে একটা পাতা নড়লে উনি জেনে যাবেন যে এত জায়গায় এত হচ্ছে। আমি তো বলছি, আমি বলেছি তো মানে এই এসএসসি হচ্ছে, এই এসএসসি নামে টাকা তোলা হচ্ছে। আমি দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, মুর্শিদাবাদ, মালদা সমস্ত জায়গাতে কমপ্লেন পেয়েছিলাম, কমপ্লেন দেওয়া হয়েছিল। কিন্তু মানে তখন তো একদম মধ্য গগন। আমি যেটা উদ্ধত্ত, আমি যেটা বলবো সেটাই ঠিক। আমাদের 30 বছরের এক্সপিরিয়েন্স ওয়াজ নাথিং। আমরা তো সরকার চালিয়েছি, কেন্দ্রে চালিয়েছি, অপারেশনাল চালিয়েছি, অ্যাডমিনিস্ট্রেটিভলি চালিয়েছি, যুদ্ধক্ষেত্রে চালিয়েছি, অ্যাডমিনিস্ট্রেটিভলি চালিয়েছি। সেই জায়গাতে আমার মনে হয় কোথাও না কোথাও গুলিয়ে ফেলা হয়েছিল, কারণ মোটিভেটেড ইন্টারেস্ট ছিল। এন্ড অফ দ্য ডে মোটিভেটেড ইন্টারেস্ট ওয়াজ অর্থনীতি, আর্থিক। আর এই পরিবর্তন হয়েছে, আমি বলছি বাংলার জন্য ভালো হয়েছে। এবং আজকে মুখ্যমন্ত্রী যিনি আছেন, আশা করি এখনো মধুচন্দ্রিমা 2 মাস যাইছে। আমরা বললাম যে আমরা কেউ অ্যাস্ট্রোলজার না, জ্যোতিষ জানি না, তবে যদি ঠিক পথে চলে, যেভাবে এখন চলছে, যেভাবে তার বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টার্স আমরা দেখছি যেভাবে ডিসিশন নিচ্ছে, আপাতত 9 out of 10। রাইট স্যার, আরেকটা জিনিস জানতে চাইবো যে একটা সময় নাকি তৃণমূল সিমির একজন, মানে সিমির যার সঙ্গে যারা যুক্ত, কট্টরপন্থী সংগঠন, ইমরান নাম নিন, আমি বলছি ইমরান, হ্যাঁ তাকে রাজ্যসভায় পাঠিয়েছিল। এই যে আমি বললাম দেশ বিরোধী কাজগুলো সিমির মেম্বার এত মানে আমাদের মানে সিমি তো ব্যান্ড, টোটালি ব্যান্ড। এখানে যারা আমাদের পশ্চিম বাংলায় যেসব মুখ আছে, যারা রাজ্যসভায় যেতে পারে, পশ্চিম বাংলার জন্য কথা বলতে পারে, আমি যে বাঙালিয়ানা বললাম, বাঙালির কথা বললাম, তাদের ছেড়ে দিয়ে একটা ইমরানের মতন লোককে পাঠানো। আমি বলছি না ইমরান সিমির, আমি বলছি ওনার ওপর প্রশ্নচিহ্ন আছে, তো ওনাকে পাঠাবেন না। হ্যাঁ, অন্য কাউকে পাঠান। There are so many good faces যারা পশ্চিম বাংলার ভালো চায়। Many entrepreneurs were there. কাদের পাঠিয়েছে? সুস্মিতা দেব। আমি আবার ইন্ডিভিজুয়াল, সুস্মিতা দেব শিলচরের এক মহিলা, কংগ্রেস করতো, কংগ্রেস থেকে সে তৃণমূল এলো, আজ তৃণমূল থেকে বিজেপি প্রায় পা ঢুকিয়ে রেখেছে, চলে যাবে। এভরি টাইম একটা দল হেরে যায়। তার বাবা তো সন্তোষমন দেব কংগ্রেসেই ছিলেন এত বছর ধরে, এবং শিলচরের মানে ফাউন্ডার ফাদার অফ শিলচর তাকে বলা হয়। সে তো কোনোদিন দল ছাড়েনি, কংগ্রেস এসছে গেছে, ও ছিলেন, উনি স্টিল মিনিস্টার ছিলেন, হেভি ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন। তার কন্যা হয়ে প্রত্যেক 3 বছর 5 বছর পর দল চেঞ্জ করে দিচ্ছে, এবং তাকে পাঠিয়েছে রাজ্যসভায়। আসামের এবং শিলচরের একজন মহিলাকে বাংলা রিপ্রেজেন্ট করবে, আমার কি লাভ হবে? ইউসুফ পাঠান গুজরাটের, তাকে পাঠিয়ে দিল হচ্ছে এমপি সিট নেওয়ার জন্য মুর্শিদাবাদে, আমার কি লাভ হবে? এই যে বিভিন্ন লোক যাদের রাজ্যসভায় পাঠানো হয়েছে, মানুষ কানেক্ট করতে পারছে। কীর্তি আজাদ ভালো, হয়তো খুবই ভালো। কীর্তি আজাদকে পাঠিয়ে দিল দুর্গাপুর থেকে, কেন? দুর্গাপুরের কোনো লোক ছিল না, দুর্গাপুরে কোনো এমপি হতে পারে না। তো এই যে কারোর কথায় আমি তাকে ভালোবাসি, আমি ডেরেক ওব্রায়েন, হ্যাঁ, সে কাউকে ভালোবাসে, সে কাউকে নিয়ে আসছে, তাকে আমি পাঠিয়ে দিলাম পার্লামেন্টে, এবং যে বাংলা রিপ্রেজেন্ট করবে, বাংলার কথা বলবে, এবং বাংলার অগ্রগতি হবে, এগিয়ে বাংলা হবে, তাদের আমি বঞ্চিত করে বাইরের লোক দিয়ে আমি এই রাজ্যসভা সিটগুলো খুবই কম, এবং তাদের আমার দিয়ে আজ আপনি বলুন 5 বছর 10 বছর বাংলার কি লাভ হলো? বাংলার হয়ে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা, বাংলার হয়ে অর্থ নিয়ে আসা, বাংলার হয়ে ভালো কাজ করা, কিছুটাই হলো না। আজকে দেখবেন এই যে বাঙালিরা চালাতো এই জুট ইন্ডাস্ট্রি, মেডিকেল ইন্ডাস্ট্রি, এডুকেশন ইন্ডাস্ট্রি, আস্তে আস্তে বাঙালিদের পাবেন। এই 34 বছর একটা সরকার ছিল, আমি কোনো সরকারের বিরুদ্ধে বলছি না, আমি বলছি যা হয়েছে, যে অঙ্গরাজ্য পশ্চিমবাংলায় এই বাঙালি যারা চালাতো, আস্তে আস্তে এই বাঙালিদের ফ্যাক্টরি সব বন্ধ হয়ে গেল। তো দুর্ভাগ্যজনক, কারণ আপনি দেখুন উড়িষ্যায় উড়িয়ারা মেন চালায়, আপনি মহারাষ্ট্রে চলে দিন মারাঠিরা বিজনেস চালায়, গুজরাটে চলে যান গুজরাটে তো বাঙালি চালাবে না, মহারাষ্ট্রে তো বাঙালি চালাবে না, আপনি পাঞ্জাব হরিয়ানা চান তো ওখানে সর্দার অথবা জাটরা চালাচ্ছে। কিন্তু এমন একটি
অঙ্গরাজ্য পশ্চিমবাংলা, এখানে যে বিজনেসটা হোল্ড করছে, এন্টারপ্রেনারশিপ হোল্ড করছে হচ্ছে নন বেঙ্গলি। আমি বলতে চাই না পাঞ্জাবি মারোয়ারি, আমি বলছি নন বেঙ্গলি। কিন্তু এটা বাঙালিদের ছিল, কিন্তু আস্তে আস্তে এই ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোকদের এই যে আবহাওয়া যেটা ছিল 34 বছর এবং তার 15 বছর, আস্তে আস্তে দেখবে এই গঙ্গার আশেপাশে এবং যেগুলো ইন্ডাস্ট্রিয়াল টাউন ছিল, দুর্গাপুর ছিল, কল্যাণী, আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেল। এডুকেশন পুরোটা কাদের ছিল? যারা হোল্ড করছিল বাঙালিদের। মেডিকেল ডাক্তার তো ছিলই, এবং এই বিভিন্ন নার্সিং হোমে এখন দেখুন এই সমস্ত বাইরের থেকে নন বেঙ্গলিরা কিন্তু বাংলায়, পশ্চিমবাংলায় ঢুকে যাচ্ছে এবং আগামীকালেও ঢুকবে। কারণ ইট ইজ আ ফ্রি ওয়ার্ল্ড, যে নিবেশ করতে চায় হি ইজ মোস্ট ওয়েলকাম। বাট দুঃখ হচ্ছে যেহেতু আমরা বাঙালি, এন্ড অফ দ্য ডে আমরা কোথাও গিয়ে পিছিয়ে পড়ছি। লিঙ্গুইস্টিক লাইনের ওপরই প্রত্যেক অঙ্গরাজ্য ভাগ হয়েছিল, প্রত্যেক অঙ্গরাজ্য। এই যে আমাদের 28টা 29টা অঙ্গরাজ্য ভাগ হয়েছিল কিসের ওপর? ভাষার ওপর। সেই ভাষায় যদি আমার গৌরব না থাকে, এই বাঙালি হওয়ার অস্মিতা না থাকে, এই বাঙালি হওয়ার প্রাইড না থাকে, তাহলে আস্তে আস্তেই দেখুন আমরা কিন্তু পিছিয়ে পড়ছি। মানে এটা আমি আজকে সরকারকেও বলছি, আজকে শুভেন্দুবাবু সরকারকে বলছি যে বাঙালির প্রাধান্য বাঙালিকে দিতে হবে। আপনি নিশ্চিতভাবে আরো বড় বড় যে কোম্পানি আছে, আম্বানিও আসবে, আদানিও আসবে, আরো বিভিন্ন টাটা আসবে, আরো বিভিন্ন কোম্পানি আসবে, কিন্তু যে প্রকল্প যেগুলো আছে, যেগুলো বাঙালিরা করতে চায়, বাঙালিদের ফোর্টে মেডিকেল এডুকেশন, এইগুলোকে যেন নষ্ট না হয়। কারণ আস্তে আস্তে আমরা 34 বছর প্লাস 15 বছর, তার আগে কংগ্রেস ছিল, জেনারেশন আফটার জেনারেশন আমরা যদি দেখি, এই যে আমাদের একটা রাস্তা ছিল বাঙালিদের, কোথাও না কোথাও সেটা এবড়ো খেবড়ো ভেঙে যাচ্ছে। তো আমরা চাই আবার সেই ভদ্র বাঙালি যেভাবে জুট ইন্ডাস্ট্রি চালাচ্ছিল, অথবা আয়রন ওর, অথবা মেটালার্জি ইন্ডাস্ট্রি, অথবা এডুকেশন, অথবা মেডিকেল, সেইখানে আমি আবার দেখতে চাই যে নতুন যারা এন্টারপ্রেনার করছে, নতুন স্টার্ট আপ করছে, বাঙালিরা। আমি আবার শব্দ বারবার ইউজ করছি, বাঙালি বাঙালি বাঙালি। তো এই প্রশ্নটা কেউ করছে না, এই প্রশ্নটা তো করতে হবে। আমি আবার বলছি যে বেঙ্গলি নন বেঙ্গলি আমি ডিভাইড করছি না, আমি কোনো গর্গ চট্টোপাধ্যায় আর কিছু না, যে ওই আমি সেই নয়, আমি সবাইকে আমি ইনক্লুসিভ থাকতে চাই। কিন্তু আমার যেখানে এক্সক্লুসিভ জায়গা ওয়েস্ট বেঙ্গল, আমার পশ্চিমবাংলা এক্সক্লুসিভ জায়গা, সেখানে আমি নন বেঙ্গলি কেন দেব? পশ্চিমবাংলার কথা তো আমার লিঙ্গুইস্টিক বাঙালি এত লোক আছে, বুদ্ধিদীপ্ত বাঙালি ভরে আছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, সিনেমা আছে, কালচার আছে, রাইটার আছে, একাডেমিশিয়ান আছে, আর্মি থেকে আছে, পুলিশ থেকে আছে, আইএস থেকে আছে, ব্যুরোক্র্যাটস আছে, এক সে বর্গের এক। অরূপ রাহা, আমি বলছি ফর এক্সাম্পল এয়ার চিফ মার্শাল অরূপ রাহা, সে তার দৃষ্টিভঙ্গি, বাট হি ইজ ফ্রম বেঙ্গল, আমাদের এয়ার চিফ ছিল। ওয়াই কান্ট হি বি আ ক্যান্ডিডেট ফর রাজ্যসভা? তো এই দিকে যে বাংলার কথা যারা ভাবছে না, এবং অন্য রাজ্যে তারা নিজেদের লোকের কথা ভাবছে, এটা কোথাও না কোথাও আমাদের প্রত্যেকের যারা দেখছেন দুঃখ কোথাও না কোথাও। এটা সত্যি, আবার অনেকের ভালো লাগবে না, আমি আবার বলছি আমি কোনো ডিভিশন করছি না, বাট লিঙ্গুইস্টিক হিসেবে, যে ভাষা হিসেবে বাংলার থেকে, পশ্চিমবাংলা থেকে বাঙালি রিপ্রেজেন্ট যদি না হয়, আমার নিশ্চিতভাবে কিঞ্চিত দুঃখ। এটা আমার মনে হয় যে অনেক বাঙালিরই হবে। স্যার নেক্সট আমি আপনাকে আরেকটা বাইট শোনাবো। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছে, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। স্যার এই যে এই ধরনের কমিউনিটি ওরিয়েন্টেড একটা বাইট মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন, সেই সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এটা কি ধরনের রাজনীতি? এই তুষ্টিকরণের রাজনীতি। উনি তুষ্টিকরণে বিশ্বাস করেন, উনি 30% বিশ্বাস করেন, উনি মানুষে বিশ্বাস করেন না, মানবিকতায়। উনি মুখ্যমন্ত্রী হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী, 10 কোটির মুখ্যমন্ত্রী, উনি 30%-এর মুখ্যমন্ত্রী মনে করতেন নিজেকে। তো এটা উচিত ছিল না। তার যে ফল সে আজ উনি পাচ্ছেন। আজ 30%-এর বহু লোক তাকে ভোট দেয়নি, এক। দ্বিতীয়, এই যে কথা, এই স্টেজে দেখবেন যারা আজকে টিএমসি টিভি, তারা সব ঘাড় নাচছে এরম। আমি হীরক রাজার দেশে বলেছিলাম, আপনি দেখবেন আবার চালাবেন, সবাই পেছনে এই বিভিন্ন চন্দ্রিমাদির থেকে সবাই ঘাড় নাচছে এই কথাটায়।
তারা এই কথাটা সমর্থন করছেন। এবং বিভিন্ন কাউন্সিলর যারা রাতারাতি বেরিয়ে পালিয়ে গেছে, আজকে পালিয়ে গেছে বলছি, বেরিয়ে যায়নি, তারা চামড়া বাঁচাবার জন্য ভয় পালাচ্ছে, পুলিশের থেকে ভয় পালাচ্ছে এবং বিজেপির গুণগান গাইছে, এরা প্রত্যেকে এই কথাটা সমর্থন করেছিল। 30%-এর মুখ্যমন্ত্রী যখন বলছেন যে এই বাকি 70%কে দেখে, মানে কি আমাদের হিন্দুদের দেখে নেবে, এটা মানে একটা মুখ্যমন্ত্রীর কথা হতে পারে? আমার এমন একটা আছে, তারা কিন্তু বেরোলে আমি করলে আমাদের, তার মানে আমাদের মারবে, আমাদের কেটে ফেলে দেবে, আবার একটা গ্রেট ক্যালকাটা কিলিং করবে, আবার সেই সুয়ার্দি তার অবস্থান আবার নেবে, এখানে হবে। তো এই কথাগুলো খুবই ভয়ানক ভয়ানক কথা, উস্কানিমূলক কথা, ভয়ানক কথা এবং আমাদের থ্রেট দেয়া। যদি উনি 10 কোটির মুখ্যমন্ত্রী না হতে পারেন আর উনি 30%-এর মুখ্যমন্ত্রী হন, উনি যদি এই বাংলায় এইভাবে যদি বিভাজন যেটা করার বারবার চেষ্টা করেছিল, আপনি দেখুন না, আপনি পার্ক সার্কাস যান, রাজাবাজার যান, আজকে বিনা হেলমেটে কেউ যেতে পারবে? কেন যাবে না? আপনি খিদিরপুর যান, বিনা হেলমেটে কেউ যেতে পারবে? রাস্তায় দাঁড়িয়ে আছে লোক। ল ইজ ইকুয়াল ফর এভরিবডি, ইট ইজ নট, আমি আবার বলছি, এখনকার শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিমের ব্যাপারে, ল, প্রশাসন এবং ল, ইট হ্যাজ টু বি ইকুয়াল ফর এভরিবডি, সবার জন্য সমান। আমাকে যদি হেলমেট পরতে হয় আপনাকে পরতে হবে, আর যদি সংখ্যালঘু হয় তাকেও পরতে হবে। এক্স্যাক্টলি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে সংখ্যালঘু বলে তার সব দোষ মাপ, সব খুন মাপ, এই যে একটা প্রথা চলে গেছিল, এবং এই প্রথাটা মানে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু হয়ে গেছিল, তারা সেখানে সেটা ডেমোগ্রাফিক জিহাদ হয়ে গেছিল, ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছিল। আপনাদের কি ভেতর থেকে এরকম কোনো নির্দেশ দেওয়া হতো? না, আমাদের কোনোদিন এরকম নির্দেশ হয়নি। কারণ আমি আর একটা গল্প বলি। সুপর্ণা মৈত্র আমার সঙ্গে বসে আছে, আমরা মুখ্যমন্ত্রীর সামনে বসে আছি, চা দিয়েছে, একটা টোস্ট বিস্কিট আমরা খাচ্ছি, উনি গালে হাত দিয়ে এরম করে শুনছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এরম করে, আমি দেখাচ্ছি এরম করে উনি শুনছেন, আমি এদিকে, সুপর্ণা মৈত্র এদিকে। সুপর্ণা মৈত্র বলছেন আমাদের সঙ্গে নানা বিষয়ে কথা হচ্ছে, অর্থনীতি হিসেবে কথা হচ্ছে, আলু চাষিদের হিসেবে কথা হচ্ছে, আলু চাষি। সেই সময় সুপর্ণদা ওনাকে বললেন, দিদি আপনার কাছে একটা আবেদন আছে। বলো 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 বলো। তখন ইনি বলা শুরু, উনি বসলেন, উনি বললেন, দিদি আমি যখনই পার্ক সার্কাস থেকে বাড়ি যাই, অটোগুলোয় যেগুলো হিন্দুরা চালাচ্ছে সেখানে 4 জন বসে, পেছনে 3 জন, একজন সামনে। যেখানে সংখ্যালঘু অটো ড্রাইভার মাথায় টুপি, ফেস টুপি পরে আছে, সেখানে মানে 4 জনের জায়গায় 5 জন বসছে, কোনো কোনো জায়গায় 6 জনও বসছে। নাকের ডগায় পুলিশে চলে যাচ্ছে, পুলিশ আটকাচ্ছে না। এটা ক্যানিংয়ে হচ্ছে, ও বলল আমার সামনে, এটা রাজাবাজারে হচ্ছে, এটা পার্ক সার্কাসে হচ্ছে। কিন্তু যেটা হিন্দু এলাকায়, ধরুন আপনি বলুন সাউথ সিটির সামনে বলুন, টলিগঞ্জে বলুন, এখানে কিন্তু ওই 4 জন বসছে। আমি কিন্তু কোনো সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, আমি প্রশাসনের কথা বলছি, সিস্টেমের কথা একদম, আমি লয়ের কথা বলছি। সেইখানে ফেস টুপি পরে থাকলে তাকে অ্যালাউ করছে পুলিশ। এটা কি আপনি এই অর্ডার দিয়েছেন? উনি বলছেন, ওনার কথা, এটা কোনোদিন আমার অর্ডার না, এটা আমাদের সামনে উনি বলেছেন, এই অর্ডারটা না, এটা কোনোদিন হতে পারে না। কিরম করে একজন এরম করে চেঁচিয়ে উঠলেন, উনি এটার মানে পক্ষে কথা বললেন, মানে সুপর্ণদার পক্ষে। সুপর্ণদা যেটা বলছে সেটা ঠিক বলেছেন। হবে, এবার রাস্তায় তো এটা হয়নি, তো এটা তো এমন না যে এই খবরটা তো আমি বলছি আমার সামনে সুপর্ণদা বলেছে, এটা তো উনি দেখেছেন আর উনাকে জানিয়েছে, তো উনি অজান্তে না, এটা সবই জানে। তাহলে এই মেসেজটা কেন সিপি, তখনকার সিপি অথবা ডিজিপিকে পাস করা হলো না যে এইভাবে এটা হচ্ছে, এটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত? এখন হচ্ছে, এতদিন হয়নি। তো যখন প্রশাসন অথবা রুল অফ দ্য ল ডিভাইড হয়ে যাবে, ইম্পার্শিয়াল হয়ে যাবে, তখন আমার মনে একটা রাগ হবে। আমি চাই না, আমি হিন্দু মুসলিম করতে চাই না, আমরা কেউ, কিন্তু ল যদি এক একজনের হয়, আমি যদি ওনাকে দেখি একরকম, আপনাকে দেখি একরকম, আমার জন্য একরকম, তো আমার মধ্যে একটা ক্ষোভ হবে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই দিন। কোন সময় টাকা নিচ্ছে, কোন সময় যা ইচ্ছে তাই করছে, কোন সময় বাড়ি এসে গালাগালি দিচ্ছে, কোন সময় বলছে মিছিল না গেলে শেষ করে দেবো। সো দিস ইজ হোয়াট ইজ নট ওয়ারেন্টেড। তো আমার মনে হয় সেখান থেকে আমাদের এখন যেটা দেখছি, ইট ইজ আ মার্ক চেঞ্জ। রাস্তায় অন্তত এগুলো এখন আর দেখা যাচ্ছে না। কাল কি হবে বলতে পারবো না, আজ অব্দি আমি দেখিনি, আজ অব্দি একটা ভালোর দিকে
প্রশাসন ভালোর দিকে যাচ্ছে। স্যার, এই যে আপনি একটা পজিটিভ নোটে কথা বলছেন যে হ্যাঁ এখন বাংলার উন্নতি হচ্ছে, শুভেন্দু অধিকারী সরকার এসে অনেক ভালো ভালো ডিসিশন নিচ্ছে যেটা বাংলার জন্য খুবই প্রয়োজনীয়, তো আপনাকে কি আমরা ওনার উপদেষ্টা হিসাবে পরবর্তী সময় দেখতে পাবো? না, আমি উপদেষ্টা অথবা ওনার সঙ্গে কাজ করব কি না করব এটা তো সময় বলবে, ভবিষ্যৎ বলবে। আপনার কি ইচ্ছে আমি সেটা জানতে দেখুন, আমি বাংলার জন্য কাজ করতে নিশ্চিতভাবে ইচ্ছে, বাংলার প্রগতি সেটা যে কোনো সরকার হতে পারে, যে সরকার হলো, আই এম নট bothered about the color of the government. I am bothered about the people of my state, people of my country, nation first. So I am not bothered about কে হলো, I am a professional. So as a professional, as an administrative professional, আমি পশ্চিমবাংলার ভালো দেখতে চাই, আমি পশ্চিমবাংলার 10 কোটি মানুষ দেখতে চাই। আমার রিপ্রেজেন্টেটিভ যারা পার্লামেন্টে যাচ্ছে, বোথ ইন লোকসভা অর ইন দ্য হায়ার হাউস, মাস্ট স্পিক ফর ওয়েস্ট বেঙ্গল। লেজিসলেটিভ অ্যাসেম্বলি যেটা ঠিক করে চলতে যেন চলে, এবং আইন এবং শাসন এই দুটো যেন সবার জন্য সেম হয়। আইনের পথে চলে, শাসন শাসনের মতন চলে। আইন মানুষকে দেখে যেন না হয়, আইনের বই সংবিধান যেন দেখে সরকার। একদমই তাই। শুভেন্দু অধিকারী যদি আপনাকে নিজে এই অফারটা দেন আপনাকে জয়েন করানো, না, এখন আপনি আমার পেটের যতই কাতুকুতু দিন এই কথাগুলো তো বেরোবে না। তো শুভেন্দুদার মতন থাকবে, আমি দাদাই বলবো। আমি এখনো শুভেন্দুদাকে, কারণ আমরা দীর্ঘদিন আমাদের সঙ্গে তার বাড়িতে খাওয়া দাওয়া, তার গাড়িতে ঘোরা, তার সঙ্গেই একসঙ্গে দল ছাড়া, উনি অ্যাক্টিভ ছিলেন, আমি বসে গেছিলাম। সো দ্যাটস হাউ ইট ইজ। মানে পশ্চিমবাংলার জন্য অথবা ভারতের জন্য এখন আমি কিছু কাজ নিশ্চিতভাবে দেশের জন্য করি। পশ্চিমবাংলার জন্য যদি আমাকে কিছু স্পেসিফিক কাজ দেয়, আই উইল বি মোর দ্যান হ্যাপি টু ওয়ার্ক ফর দ্যাট। বাট আমি আবার বলছি, আমি সরকারের জন্য কাজটা করতে চাই। আগেও আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় মোর দ্যান তৃণমূল সরকারের জন্য কাজটা করেছি। সরকার ভালো হলেই আমার মানুষদের কাছে সমস্ত যা পাওয়া দরকার সেটা হবে, প্রশাসন ঠিক চলবে, এবং গঠনমূলক কাজের সঙ্গে আমি সব সময় আছি। যে কোনো সরকার, আই এম ইমেটেরিয়াল অফ দ্যাট। গঠনমূলক কাজ হলে আমার পশ্চিমবাংলা, আবার বলছি আমার বাংলা, আমার 10 কোটি মানুষ, আই ফিল দেম দে আর পার্ট অফ মাই ফ্যামিলি, আই এম অলওয়েজ বাই দেম। স্যার, একদম লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে যুদ্ধের ময়দানে নিজের জীবন বাজি রেখে আপনি লড়েছেন, কখনো কি মনে হয়েছে যে রাজনীতিতে এসে হেরে গেলেন? না, রাজনীতিতে আমি তো রাজনীতি করি না। রাজনীতিতে হারা জেতার ব্যাপার নয়, রাজনীতি মানুষের জন্য করা। রাজনীতিতে হার আছে, জিত আছে। ফুটবল খেলাও হার জিত আছে। তো ফুটবল খেলায় যে হেরে যায় সে কি বসে যায়? সে বসে যায় না। রাজনীতি তো হার জিত আছে। আমি আবার বললাম যে আমরা ঠিক টিপিক্যাল কোট আনকোট রাজনৈতিক ব্যক্তি নয়, আমরা ল্যাটারাল এন্ট্রি, উই আর প্রফেশনাল। তো সরকার আমাদের প্রফেশনাল ওয়েতে যদি ব্যবহার করে সেটা বেটার হয়। যেমন আমরা ওই মুখ বন্ধ করে লিকোপ্লাস বানিয়ে উপদেষ্টা হয়ে লাভ নেই, তারা নিজেদের বাড়ির সংসার দেখে। আমাদের মতন যারা প্রকৃতপক্ষ রাস্তায় নেবে, যেটা আপনাকে আমি দেখালাম, বালির ওপরে উঠেছি এবং যেখানে দরকার রেডও করেছি, কয়লার গাড়িও আটকেছি। তো সেই জায়গাটা যদি আমাদের দেয়, আমাদের গঠনমূলকভাবে পশ্চিমবাংলাকে আরও প্রগতিশীল করার জন্যে যদি আমাদের কোনো কন্ট্রিবিউশন চায়, we are most welcome, we will be there. আমার মতন আরও প্রচুর লোক আছে যারা এগিয়ে এসে কাজ করবে। রাজনীতিকে আপনি এটা রাজনীতি বলতে পারেন, আপনি এটা প্রশাসন বলতে পারেন, যে যেরকম ভাবে আখ্যা দিতে পারেন, তবে পশ্চিমবাংলার ভালোর জন্য আমরা সব সময় আছি। Thank you so much, sir. Thank you very much. It's always pleasure talking with you. You are such a nice interviewer. আমার খুব ভালো লাগে। প্রশ্ন মানে শক্ত প্রশ্ন করেন, আমার কোনো আপত্তি নেই, তবে জবাবটাও আমি ট্রাই করি যতটা সত্যি, মানে পুরোটাই সত্যি বলার জন্য, সেটাই আমি ক্যামেরার সামনে বলি। আমি কোনোদিন আমার ভেবে চিনতে কথা বলার দরকার আগেও পড়েনি, আজকেও পড়বে। একদমই তাই। এবং এই যে নির্ভীকতা যেটা আপনি দেখিয়েছেন আমাদের যুদ্ধের ময়দানে, কার্গিলের মতো যুদ্ধের ময়দানে, এবং আপনি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো দুর্নীতির বিরুদ্ধে সবসময় গর্জে উঠেছেন, বাংলার মানুষ বোধহয় এরকম মানুষকেই চায়। থ্যাংক ইউ সো মাচ আপনার সময়ের জন্য। এবং আমি আড্ডা স্টেশনের দর্শকদের বলবো যে কর্নেল দীপ্তাংশু চৌধুরী, তাকে আমরা দেখেছি যে তিনি যুদ্ধের ময়দানে নিজের জীবন বাজি রেখে লড়েছেন, এবং যখনই তিনি দুর্নীতি দেখেছেন কখনো কোনো আপোষ করেননি, বরং সেই জায়গা থেকে বেরিয়ে এসছেন। আমাদের এরকম ইন্টারভিউ, এরকম ধারালো ইন্টারভিউ, তথ্য সমৃদ্ধ ইন্টারভিউ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। আর আড্ডা স্টেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল। আপনাদের একটা সাবস্ক্রিপশন, একটা লাইক, একটা শেয়ার আমাদের জন্য কিন্তু ভীষণ রকম ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ সো মাচ।